নির্লজ্জ ছোট লোক, বসে বসে ছোট ভাইয়ের রোজগার করা অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে না? বলেই সামনে থেকে প্লেট ছুঁড়ে মারলেন আকাশের মা। খাবারের প্লেটটা মেঝেতে পড়ে ঝনঝন আওয়াজ তোলে। খাবারগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। অপমান ও লজ্জায় আকাশ মাথা নুইয়ে ফেলে। আকাশের মা সায়রা আবার কর্কশ কণ্ঠে চিৎকার করে ওঠে। এইভাবে আর কতদিন চলবে? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছিস, একটু কি লজ্জা লাগছে না? আকাশ কোনো প্রতি উত্তর করে না, অপমানে মাথা নিচু করে রেখেছে। মাত্র খাবার খেতে উদ্যত হয়েছিল, তার আগেই সায়রা প্লেটটা ছুঁড়ে মেরেছে। আকাশের মনে হচ্ছে অপমানে লজ্জায় এখনই মাটির নিচে ঢুকে যায়। তার চোখ ঝাপসা হয়ে আসে ধীরে ধীরে। আকাশের সামনাসামনি বসে আছে তার ছোট ভাই নাদিম। সে আকাশের দিকে তাকিয়ে টিটকারির স্বরে বলে, কাকে কি বলছো মা? ওর কি আসলে লজ্জা বলতে কিছু আছে? যদি লজ্জা থেকেই থাকতো তাহলে ফের এই বাড়িতে আসতো না। আর এইভাবে অন্যের ঘাড়ের উপর বসে বসে খেতে পারলে কেই বা কাজ করতে চায়? বাদ দাও মা, কুকুরের লেজ কখনো সোজা হয় না। কেন বাদ দেবো? তুই কষ্ট করে রোজগার করবি আর ও বসে বসে অন্ন ধ্বংস করবে। এখন থেকে ওর জন্য আর এক মুঠো ভাতও জুটবে না। যতদিন না রোজগার করবে ততদিন ওর এই বাড়িতে খাওয়া বন্ধ। সায়রার কথায় আকাশ তার দিকে শুকনো মুখে তাকায়, নিচু স্বরে বলে, মা, আমি তো চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েও চাকরি না মিললে এখানে আমার কি দোষ? আমি তো চেষ্টায় কোনো কমতি রাখছি না। এই কথা তো সারা জীবন ধরেই শুনে আসছি। তোর ছোট হয়ে তোর ভাই চাকরি বাকরি করে সংসার সামলাচ্ছে, আর তুই বসে বসে আমাদের ধ্বংস করছিস। তোর মতো ছেলে থাকার চেয়ে মরে যাওয়া শতগুণে ভালো। সায়রার শেষ কথাটা আকাশের বুকে গিয়ে বিঁধে। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, শুধুমাত্র খাওয়ার জন্য তুমি আমাকে মরে যেতে বলছো? আকাশের এই প্রশ্নের জবাব দেয় নাদিম। সে সোজা সাপটা বলে, তোমার কাছে খাওয়াটা সাধারণ হলেও আমাদের কাছে নয়। এই দ্রব্যমূল্যের বাজারে জিনিসের দাম হয়তো তুমি জানো না, আর জানবেই বা কী হবে? কোনোদিন কি নিজের টাকায় বাজার করেছো নাকি? নাদিম, তুইও আমাকে এভাবে অপমান করছিস, অথচ কিছু বছর আগে আমি হাত খরচের টাকা বাঁচিয়ে টিউশনি করিয়ে সব টাকা তোকে দিতাম পড়াশোনা চালানোর জন্য। নাদিম আকাশের কথায় কিছুক্ষণ চুপ থাকে, তারপর তেজি গলায় বলে, এসব নাটক করে লাভ নেই। তুমি কি ভেবেছো তুমি এসব বলবে আর আমি তোমাকে খেতে দিব? তুমি যেমন আমাকে দিয়েছো, আমিও তোমাকে এতদিন বসে বসে খেতে দিয়েছি। আর না, এখন থেকে নিজের খাবার নিজের জোগাড় করবে। তোমার জন্য এই বাড়িতে এক মুঠো খাবারও জুটবে না। নাদিমের তেজি স্বর ও কষ্ট দিয়ে বলা কথাগুলোতে আকাশ ভেঙে পড়ে। তার দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে। সে ভাঙা ভাঙা গলায় বলে, চিন্তা করিস না রে ভাই, আমি আর কখনো তোর উপার্জন করা খাবার খাবো না, চিন্তা করিস না। কথা বলতে বলতে আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিজের রুমে চলে যায়। সায়রা আকাশের কান্না দেখে মুখ ব্যাঙ্গ যায়। তারপর নাদিমকে মাছের বড় মাথাটা প্লেটে তুলে দিয়ে বলে, খা বাবা, পেট ভরে খা। তুই ছিলি বলে আজ আমরা খেয়ে দিয়ে বেঁচে আছি, নয়তো এই সংসার চালাতো কে? আর হ্যাঁ, চিন্তা করিস না, এটা আশ্রম না, এখানে কোনো কুকুর বেড়ালের খাবার জুটবে না। নাদিম মায়ের কথায় বাঁকা হাসে। হইচই হাসাহাসি করে খাবার শেষ করতে থাকে। আকাশ রুমে এসে দীর্ঘশ্বাস ফেলে। নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করতে থাকে, তবে পারে না। বারবার ঘটনাগুলো মাথা চড়ে উঠছে। আকাশের চোখ জোড়া আবারও ভিজে যায়। নিজের মা ছোট ভাই তাকে খাবারের জন্য এত এত অপমান করবে, এটা ভাবতেও পারছে না। আর একসময় সে এই ভাইয়ের জন্যই কত কিছু করেছে। হ্যাঁ, এটা ঠিক, সে প্রায় বছর খানেক ধরে চাকরি পাচ্ছে না, কিন্তু এর আগে সে টিউশন করেও বেশ মোটা অঙ্কের টাকা পেত। তখন আকাশ টাকাগুলো নিজের জন্য না রেখে সব পরিবার আর ভাইয়ের জন্য ভাইয়ের পেছনে খরচ করেছে। আর আজ তারাই তাকে এক মুঠো ভাতের জন্য এভাবে অপমান করছে। আকাশ কিভাবে নিজেকে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছে না। সে মন খারাপ করে বসে থাকে রুমের মধ্যে। পেটে ক্ষুধায় চৌচো করছে।
সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি, দুপুর গড়িয়ে বিকেল হতে চলছে, এভাবে আর সে কতক্ষণ না খেয়ে থাকবে। এদিকে পকেটে একদম টাকা পয়সা নেই। চিন্তা ভাবনার মাঝেই আকাশের মনে পড়ে কিছু একটা। সে বসা থেকে উঠে দাঁড়ায়, রুম থেকে বের হয়ে যায়, উদ্দেশ্য পার্ক। ড্রয়িং রুমে বসে আছে নাদিম, সায়রা নাদিমের স্ত্রী, খুশি এবং আকাশের বাবা আফজাল হোসেন। তাদের ক্রস করে যেতে নিলেই আফজাল আকাশকে থামিয়ে দেয়। থামো। আকাশ থেমে যায়, বাবার দিকে তাকিয়ে বলে, বাবা কিছু বলবে? কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি। এছাড়া আর কাজ কি তোমার? সারাদিন শুধু এদিকে ওদিকে টই টই করে ঘুরে বেড়ানো। আর তাছাড়া করবেই বা কি? কিছু করার মতো যোগ্যতা কি তোমার আছে? আফজাল নাদিমকে দেখে ফের বলে, ওকে দেখেও তো কিছু শিখতে পারো। আরে ও তোমার ছোট হয়েও এত ভালো একটা চাকরি করছে, টাকা ইনকাম করছে, বিয়ে শাদী করে সংসার সামলাচ্ছে। আর তুমি না করছো চাকরি আর না হচ্ছে বিয়ে। এমন অকর্মা ছেলেকে বিয়েই বা কে করবে? তোমার মতো সন্তানের জন্য আমি লজ্জিত। বাইরে বের হয়ে শান্তিমতো চলাফেরা করতে পারি না। সবাই তোমার জন্য আমাকে কথা শোনায়। তোমার মতো ছেলে থাকার চেয়ে মরে যাওয়াই শতগুণে ভালো। হয়তো ভালো একটা চাকরি করে টাকা রোজগার করো, নয়তো এই মুখ আর দেখিও না। একেবারে চোখের সামনে থেকে চলে গেলেই খুশি হব। একটা আপদ বিদায় হবে। বাবার কথায় আকাশ মাথা নিচু করে ফেলে। অপমানে লজ্জায় মাথা তোলার মতো শক্তি তার নেই। বেশ কিছুক্ষণ কেটে গেল, আফজাল আর কিছু বলে না। আকাশ ধীর কণ্ঠে বলে, আর কিছু বলবে বাবা? আফজাল আকাশের কথায় তার দিকে তাকায়, তাচ্ছিল্য স্বরে বলে, তোমার মতো অকর্মাকে আর কি বা বলবো নতুন করে? এবার অন্তত একটু চাকরি বাকরির ব্যবস্থা করে নিজের মতো নিজেকে গুছিয়ে নাও। আরে নির্লজ্জের মতো ছোট ভাইয়ের আর কতদিন খাবে? আমি তো চেষ্টা করছি। প্রতিদিন এই একই কথা, চেষ্টা করছেই তো। হ্যাঁ, চাকরি কেন হচ্ছে না? পড়াশোনা শেখানোর সময় তো আমি কম খরচ করিনি তোমার পেছনে। আকাশ জবাবে কিচ্ছু বলে না। খুশি আফজালকে বলে, কাকে কি বলছেন বাবা? হোনাকে এসব বলে কি কোনো লাভ আছে? এখন কথা শোনাবেন, তারপর রাত হলেই দেখবেন আবার সুরসুর করে খাবার টেবিলে হাজির। তার চেয়ে বরং যেটা বলতে থামিয়েছেন এটাই বলুন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওকে এসব বলে কিছুই লাভ নেই। আফজাল আকাশের দিকে তাকিয়ে বলে, আজকে বৌমার বাবা মা আমাদের বাড়িতে আসবে, রাতটা এখানেই থাকবে। তুমি তো জানোই আমাদের মাত্র 3টা রুম। সেই জন্য তোমার রুমে বৌমার বাবা মা আজকে থাকবে। তাহলে আমি কোথায় থাকবো বাবা? সেটা তো আমি জানি না। আজকে রাতটা না হয় বাইরে থেকে গেলে? রাতের বেলা বাইরে কোথায় থাকবো? রাস্তায় দোকানপাটে থাকলেই হলো। একটাই তো রাত। এটা তুমি বলতে পারলে বাবা? আমি রাস্তায় থাকবো। নাদিম পাশ থেকে বলে, এখানে না বলতে পারার কি আছে? ছেলে মানুষ এক রাত রাস্তায় থাকলে কি এমন ক্ষতি হবে? ওই রুমে আমার শ্বশুর শাশুড়িই থাকবে। তাছাড়াও আমি চাচ্ছি না তারা এসে তোমাকে দেখুক। তোমার মতো অকর্মার ভাই আমি, এটা তাদের পরিচয় দিতে আমার ইগোতে বাঁধবে। আকাশ যেন কিছুই বলার মতো খুঁজে পায় না। কোনো কাজ করি না বলেও ভাই হিসেবে পরিচয় দিতেও লজ্জাবোধ করবে। আর বাবা, সেই বা বলল কিভাবে তার ছেলে রাস্তায় রাত কাটাবে? ঠিক আছে বাবা, তোমাদের কথা মতোই হবে। আমি আজকে রাতে বাসায় ফিরবো না, টেনশন করো না। আকাশ কোনো মতে কথাটা শেষ করতেই বাড়ি থেকে বের হয়ে আসে। সে আস্তে আস্তেই ভেতরে, আবার বাকিরা হাসতে হাসতে গল্প জুড়ে দিয়েছে। আকাশের ভীষণ কষ্ট লাগে। সে বেকার বলে এতটা নিচু হয়ে গেল সে, যে পরিবার ও তাকে সহ্য করতে পারে না। আকাশ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নেয়, পা চালিয়ে এগোতে থাকে পার্কের দিকে। আকাশদের বাড়ি থেকে পার্কের দূরত্ব বেশ দূরেই। পায়ে হেঁটে আসতে তার প্রায় আধা ঘন্টা লেগে যায়। আকাশের কাছে কোনো টাকা নেই, যার দরুন তাকে পায়ে হেঁটেই আসতে হয়েছে। সে ধীর পায়ে পার্কের মধ্যে ঢুকে পড়ে। চারিদিকে মানুষের আনাগোনা বেশ ভালোই।
বাচ্চারা খেলাধুলা করছে, অনেকেই হাঁটাহাঁটি করছে, কেউ কেউ গল্প আড্ডায় মেতে উঠেছে। সকলের অগোচরে আকাশের চোখ যায় দূরের ব্রেঞ্চে বসে থাকা মানবীর দিকে। তাকে দেখে আকাশের মুখে হাসি ফুটে ওঠে। মেয়েটির নাম বর্ষা। আকাশ ও তার চেনা জানা বেশ কিছু মাস আগেই। এরপর আস্তে আস্তে তাদের কথাবার্তা, পরিচয় এবং শেষমেশ ভালোবাসা। বর্ষা খুশির সৎ বোন। বর্ষার বাবা তার মাকে ডিভোর্স দেওয়ার পর তার বাবা সৈকত চৌধুরী আবার একটা বিয়ে করে। বর্ষা বেশি সময় তার বাবার সঙ্গেই থাকে, তবে তাদের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মাঝে মধ্যে দেখা হয়। বর্ষা নিজের পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে ব্যস্ত। সে নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে চায়। সৈকত চৌধুরী পরবর্তীতে বিয়ে করলেও বর্ষার প্রতি তার ভালোবাসা কমেনি। এজন্য সে মেয়ের সকল আবদার পূরণ করে। বর্ষা বিয়ে করতে রাজি না হওয়ায় সৈকত চৌধুরী খুশির বিয়েই আগে দিয়ে দেয়। আর এই বিয়ের মাধ্যমে বর্ষা ও আকাশের চেনা জানা। আকাশ বর্ষার সামনে গিয়ে দাঁড়ায়। বর্ষা তাকে দেখে বলে, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। সরি বর্ষা, আসতে একটু দেরি হয়ে গেল। আমি চেষ্টা করেছিলাম সময় মতো আসতে। আমি আসলেই খুব দুঃখিত। বর্ষা আকাশের হাত ধরে তার পাশে বসিয়ে দেয়। তারপর বলে, আচ্ছা থাক, এত সরি বলতে হবে না। আকাশ বর্ষার কথায় মুচকি হাসে। বর্ষা আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আজকে তোমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, কি হলো? আকাশের হাসি থেমে যায়। সে নতজানু হয়ে বলে, এবারও আমার চাকরিটা হয়নি। আমি বুঝতে পারছি না প্রতিবার এমন কেন হচ্ছে। তবে বিশ্বাস করো বর্ষা, আমি সত্যি চেষ্টা করছি একটা চাকরির জন্য। বর্ষা কিছুটা চুপ হয়ে যায়। আকাশকে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই একদিন না একদিন ভালো কিছু হবে। দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে দাঁড় করায়। আকাশ, তুমি আমাদের অফিসে কেন চাকরি করতে চাইছো না? তুমি চাইলেই আমি আব্বুকে বলে তোমাকে ভালো একটা পদে চাকরি পাইয়ে দেব। না বর্ষা, আমি তোমাদের অফিসে চাকরি করব না। এটা কেমন দেখায় তুমি বলো? যখন আমাদের বিয়ের কথা উঠবে তখনই বা কি বলবে? তুমি যার সাথে বিয়ে করতে চাইছো সে তোমাদের অফিসেরই একজন এমপ্লয়। আচ্ছা, করতে হবে না, তুমি অন্যদিকে চেষ্টা চালিয়ে যাও, নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। বর্ষার কথায় আকাশ চুপ করে থাকে, কিছুই বলে না। বর্ষা আকাশকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তারপর বলে, তোমাকে আজ এমন লাগছে কেন? কি হয়েছে? বাসায় কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুমি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছো। কি হয়েছে আমাকে বলো। আবার তোমাকে ওরা অপমান করেছে? না বর্ষা, তেমন কিছুই না। একদম মিথ্যা বলবে না। তোমার চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারি কিছু হয়েছে নাকি কিছু হয়নি। সত্যি করে বলো, আজকে কি হয়েছে? আকাশ আর বর্ষার জেদের সঙ্গে পেরে ওঠে না। সে সবটা খুলে বলে ধীরে ধীরে। বর্ষা সবকিছু শুনে হতবাক হয়ে যায়। একজন মা কিভাবে পারে ছেলের মুখের খাবার কেড়ে নিতে? তুমি বেকার বলে তোমাকে এভাবে সবসময় অপমান অপদস্থ করবে? তুমি কেন প্রতিবাদ করো না? কাকে প্রতিবাদ করব আমি বর্ষা? ওরা তো আমার শত্রু নয়, ওরা আমার নিজেরই লোক। আর তাছাড়াও ওদের সাথে লড়বো কিভাবে যখন আমি নিজেই চলেছি ওদের দয়ায়? তাই বলে এত কিছু সহ্য করবে? চাকরির পাশাপাশি তুমি অন্য কিছু একটা করো। অন্য কি করব? এই ধরো ছোটোখাটো কোনো ধরনের ব্যবসা। অন্তত চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমার নিজের খরচটা যেন চালাতে পারো। তুমি সহ্য করলেও এত অপমান আমি সহ্য করতে পারবো না। তুমি ওদের আর খাবে না, নিজে কিছু একটা করবে। কিন্তু ছোটখাটো ব্যবসা করতে হলেও টাকার প্রয়োজন। আমার কাছে তো কোনো টাকা নেই। আচ্ছা, আমি দেখছি। বর্ষা ওর হাতের ব্যাগটায় খোঁজাখুঁজি করে বেশ কিছু টাকা বের করে। সেগুলো আকাশের হাতে দিয়ে বলে, এখানে প্রায় 15,000 টাকা আছে। এগুলো দিয়ে তুমি কোনো একটা ব্যবসা শুরু করো, সবজি বিক্রি বা এমন টাইপের কিছু একটা। ওসব ব্যবসা করলে সবাই দেখবে।
এমনকি তোমার বাবাও দেখবে। তোমার খারাপ লাগবে না? তুমি একজন ছোট ব্যবসায়ীর প্রেমিকা। না, আমার খারাপ লাগবে না। তুমি কাজ করছো, চুরি তো নয়। এখানে খারাপের কি আছে? আর বাবা দেখলেও পরবর্তীতে সমস্যা হবে না। আমার বাবা এরকম নয়। কিন্তু আর কোনো কিন্তু নয়। আকাশ আর কিচ্ছু বলে না। দূরে বর্ষার গাড়িটা দাঁড়িয়ে আছে। সে সবসময় গাড়িতেই চলাফেরা করে। এটা তার বাবার আদেশ। বর্ষা আকাশকে রেখে গাড়ির দিকে এগিয়ে যায় আর গাড়ি থেকে একটা খাবারের বাটি নিয়ে আবার আকাশের কাছে আসে। এর মধ্যে বিরিয়ানি আছে, আমি নিজে তোমার জন্য রান্না করেছি। খেয়ে দেখো তো কেমন হয়েছে। তাছাড়া তুমি তো কিছুই খাওনি এখনো। আকাশ কেমন ইতস্তত বোধ করে। বর্ষা সেটা খেয়াল করে, নিজেই খাবার তুলে আকাশকে খাইয়ে দেয়। ধীরে ধীরে রাতের গভীরতা বাড়তে থাকে। প্রায় মধ্যরাত। এক চায়ের দোকানে ছাউনির নিচে আশ্রয় নিয়েছে আকাশ। আজ রাতটা এখানেই পার করবে। আজকে তার বাড়িতে যাওয়া নিষেধ। সবকিছু বললেও আকাশ বর্ষাকে এটা বলেনি। বললে হয়তো সে থাকার মতো একটা ব্যবস্থা করে দিত, কিন্তু আকাশ সেটা চায় না। আকাশ যত সম্ভব চেষ্টা করে সবকিছু গোপন রাখার। বর্ষার থেকে সাহায্য নিতে সে ইতস্তত বোধ করে। দোকানের সামনে দুইটা কাঠের ব্রেঞ্চ পড়ে রয়েছে। আকাশ ব্রেঞ্চের উপর গিয়ে বসে। আজকে সে প্রথম এভাবে রাস্তায় রাত পার করছে। এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। রাতের নিস্তব্ধতার সঙ্গে সঙ্গে আকাশের দুঃখগুলো বেড়ে চলেছে। মনে জমেছে এক রাশ অভিমান। কিন্তু এই অভিমান সে দেখাবে কাকে? যেখানে আপন মানুষগুলোই আজ তার বিপক্ষে, শুধুমাত্র সে আজ বেকার বলে। এত অবহেলিত। সে তো কম চেষ্টা করছে না। চেষ্টা করেও যদি ব্যর্থ হয়, এতে তার দোষটা কোথায়? আকাশের কাছে রয়েছে বর্ষার দেওয়া টাকাগুলো। সে মনে মনে সিদ্ধান্ত নেয় সকালে থেকেই যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। ছোটখাটো একটা ব্যবসা করতে হবে, নয়তো হবে না। আকাশের ভাবনার মাঝে তার কানে ভেসে আসে কিছু শব্দ, একজন মহিলার তর্কাতর্কির আওয়াজ, এছাড়াও কিছু পুরুষ মানুষের কণ্ঠ। আকাশ নড়ে চড়ে ওঠে। এই মধ্যরাতে এতগুলো কণ্ঠ কার হতে পারে? আস্তে আস্তে শব্দগুলো বাড়ছে। মনে হচ্ছে কোনো ঝামেলা তৈরি হয়েছে। আকাশ উঠে দাঁড়ায়। ছাউনি থেকে বের হয়ে আসে। দুই পাশে ফাঁকা শুনশান রাস্তা ছাড়া কিছুই চোখে বিধছে না। আকাশ হাঁটতে হাঁটতে রাস্তার শেষ প্রান্তে এসে পড়ে। খানিক দূরেই একটা সাদা মাইক্রো দাঁড়িয়ে রয়েছে। মাইক্রোর সামনে একজন মধ্যবয়স্ক মহিলা। বেশ কিছু বখাটে নেশাগ্রস্ত ছেলের সাথে তিনি তর্ক করছে। তোমাদের আমি আবারও বলছি, আমাকে যেতে দাও, নয়তো বিষয়টা ভালো হবে না। মহিলার কথায় ছেলেগুলো বিশ্রীভাবে হাসতে থাকে। তাদের মধ্যে থেকে একজন ছেলে বলে, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস? তোকে দেখে কি আমরা ভয় পাই? তোমরা হয়তো জানো না তোমরা কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। কোন বালরে তুই? আমরা তোকে ভয় পাই না। একদম নাটক বাদ দিয়ে যা বলছি তাই কর। কি কি আছে সব বের কর। কিছু দেব না আমি পুলিশ কল করব। তোদের মতো অমানুষদের শিক্ষা দিয়ে ছাড়বো। ছেলেটা মহিলার কথায় আবার হেসে ওঠে। বাকিদের উদ্দেশ্য করে বলে, তোরা কি শুনেছিস ও কি বলছে? পুলিশ কল করবে, আমাদের শিক্ষা দেবে। আমরা তো ভয় পেয়ে গেলাম। চল চল পালিয়ে যাই। ব্যাগানোর স্বরে কথাগুলো বলে সবাই একসাথে উচ্চ স্বরে হাসতে থাকে। মহিলা তাদের দেখে কিছুটা ঘাবড়ে যায়। ছেলেগুলো আবার বলে, যা যা আছে নিজ ইচ্ছায় দিবি নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? আমি কিচ্ছু দেব না তোদের। তোদের আমি পুলিশের হাতে দেব। মহিলা কথা শেষ করে ফোনটা হাতে তুলে নেয়। পুলিশের নম্বরে কল দিতে চায়। তবে তার আগেই ছেলেগুলো থাবা দিয়ে ফোনটা কেড়ে নেয়। একজন ছোট চাকু বের করে মহিলার গলায় চেপে ধরে। একদম নড়াচড়া করবি না। এতক্ষণ ভালো মতো বললাম, শুনলি না। এবার দেখ আমরা কি করতে পারি। মহিলা ভয়ে আটকে ওঠে। ভয়ার্ত কণ্ঠে বলে, আমাকে মেরো না, দিচ্ছি আমি যা যা আছে সব কিছু দিচ্ছি।
ছেলেগুলো বাজে ইঙ্গিত করে বলে, আমাদের তো অনেক কিছুই লাগবে, আগে টাকা পয়সা নিয়ে নিই, তারপর বাকিটা দেখছি। সবাই মহিলার কাছ থেকে টাকা পয়সা সহ সোনার গহনা যা যা ছিল সব কেড়ে নেয়। ওস্তাদ, সব নেওয়া শেষ। লোকটি মহিলার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, এবার তোর পালা। মহিলা ভয়ে আটকে ওঠে, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, তবে এতজনের সঙ্গে পেরে উঠছে না। সে বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। লোকগুলো মহিলাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যেতে চায়। দূর থেকে আকাশ সবকিছুই খেয়াল করে। এসব দেখে তার শরীর রাগে তরতর করে কাঁপছে। এরা কতটা জঘন্যতম মানুষ হলে মায়ের বয়সী নারীকেও তা ছাড়ে না। আকাশ রাগে হাতের মুঠো পাকিয়ে নেয়, তারপর ছুটে যায় মহিলাকে বাঁচাতে। মহিলা ভয়ে থরথর করে কাঁপছে, প্রায় কাঁদো কাঁদো অবস্থা। প্রাণপণে চেষ্টা করছে পালানোর। সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছে, সে পালাতেও পারছে না। তখনই ওখানে আকাশ এসে উপস্থিত হয়। আকাশকে দেখে লোকগুলো চিরবিরিয়ে ওঠে। একজন ধমক দিয়ে বলে, এই কে রে তুই, এখানে কেন এসেছিস? আকাশ প্রথমে তাদের সাথে ভালো ব্যবহার করে, বোঝানোর চেষ্টা করে। আপনাদের টাকা পয়সা যা যা নেওয়ার তা তো পেয়ে গেছেন, এবার ওনাকে ছেড়ে দিন। উনি কি দোষ করেছে? আপনারা এত বড় অন্যায় করবেন না প্লিজ। আমরা কি করব না করব এটা কি তোর থেকে জানতে হবে? তুই কোথাকার কে? তোর সাহস হয় কিভাবে আমাদের কাজে বাগড়া দেওয়ার? নিজের জীবন বাঁচাতে চাইলে চলে যায় এখান থেকে। মহিলাকে না নিয়ে আমি কোথাও যাব না, ওনাকে ছেড়ে দিন। লোকটি এবার একটু ক্ষেপে যায়, বাকিদের চিৎকার করে বলে, এই শালাকে এখান থেকে বিদায় কর। বাকিরা আকাশের দিকে এগিয়ে আসতে থাকে, তাকে কলার চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আকাশ এবার আর থামে না, মুঠো পাকিয়ে জোর কষে ঘুষি বসায় লোকটির নাক বরাবর। সে কলার ছেড়ে নিজের নাক চেপে ধরে, নাক ফেটে গলগল করে রক্ত পড়ছে। বাকিরাও আকাশের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাদের মধ্যে মারামারি শুরু হয়। আকাশ একাই তাদের কুপকাত করে ফেলে। মুহূর্তে সবাই রাস্তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। লোকগুলো নেশাগ্রস্ত হওয়ায় আকাশের সঙ্গে পেরে ওঠে না। মহিলাকে ধরে রাখা লোকটি আকাশের দিকে এগিয়ে আসে, পেছন থেকে আকাশের হাতে চাকু দিয়ে আঘাত করে। আকাশ আর্তনাদ করে পেছনে তাকায়, চাকুর আঘাতে সামান্য ক্ষত হয়েছে। লোকটি ফের চাকু আঘাত করতে নিলেই আকাশ তার হাত চেপে ধরে, ওই চাকু দিয়ে তাকেই আঘাত করে। দুজনের মধ্যে কিছুক্ষণ হাতাহাতি চলতে থাকে। এক পর্যায়ে সবাই ছুটে পালিয়ে যায়। যাওয়ার আগে আকাশ তাদের থেকে টাকা গহনা সহ যা যা নিয়েছিল সব কেড়ে নিয়েছে। মহিলাটি স্বস্তির নিঃশ্বাস ফেলে, ভয়ার্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। আকাশ মহিলার দিকে এগিয়ে যায়, জিনিসগুলো তার হাতে তুলে দেয়। আপনার এগুলো। ধন্যবাদ বাবা, তোমার জন্য আজ আমি বড় বিপদ থেকে বেঁচে গেলাম। কিভাবে যে তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। এটা আমার কর্তব্য ছিল, আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি এটা করতাম। সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। ধন্যবাদ, কিন্তু আপনি মহিলা মানুষ হয়ে এত রাতে একা একা বাইরে কেন? আসলে আমার একটা কোম্পানি রয়েছে, আজকে কিছু বিশেষ কাজ ছিল। কাজগুলো শেষ করতেই যে কখন এত রাত হয়ে গেছে একদম খেয়াল করিনি। সাধারণত আমি রাত করে বাইরে থাকি না, তবে আজকেই দেরি হয়ে গেল, আর আজকেই এত কিছু হয়ে গেল। মেয়েদের এত রাতে একা বাড়ি ফেরা উচিত নয়। আপাতত ওরা পালিয়েছে, আপনি এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন। দ্রুত বাড়ি ফিরে যান। দুজন কথা বলতে বলতে গাড়ির কাছে এসে যায়। মহিলা যাওয়ার আগে একটা কার্ড দেয় আকাশের হাতে। এটা রাখো, এখানে আমার সকল ইনফরমেশন আছে। যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। আকাশ কার্ডটা না চাইতেও হাতে তুলে নেয়। ওকে,
মহিলা গাড়িতে উঠে বসে, আকাশের থেকে বিদায় জানিয়ে চলে যায়। আকাশ কার্ডটা না দেখেই রাস্তায় ফেলে দেয়। সে নিজ স্বার্থে কাউকে সাহায্য করতে চায় না, সাহায্য করে আবার প্রতিদান নেওয়ার মতো মনোভাব তার নেই। আকাশ তার কাটা হাতের দিকে তাকায়। বেশি ক্ষত হয়নি, সামান্য একটু আঁচড় লেগেছে। মূলত লোকটি নেশার কারণে ঠিকঠাকভাবে আঘাত করতে পারেনি। আকাশ আবার হেঁটে ছাউনির নিচে যায়। রাত প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরে দিনের আলো ফুটে উঠবে। এখন আর তার ঘুম আসবে না, তাই সে বসে বসে দিনের অপেক্ষার প্রহর গুনতে থাকে। কিছু ঘন্টা বাদে সূর্যটা মাথার উপর উঠতে শুরু করে। দিনের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যস্ত নগরী জেগে ওঠে নতুন করে। মানুষগুলো যান্ত্রিক প্রযুক্তির মতো চলতে থাকে নিজ তাগিদে। সকাল সকাল জেগে ওঠে নাদিম। কাল বিকেলেই তার শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে এসেছে। নাদিম আজ তাদের জন্য নতুন করে বাজার করতে যাওয়ার জন্য উদ্যত নেয়। খুশি এসে বাজারের লিস্টটা নাদিমের হাতে তুলে দিয়ে বলে, বাবা বড় কাতলা মাছের মাথা খেতে পছন্দ করে, তুমি একটা বড় দেখে মাছ কিনবে মনে করে। আচ্ছা, চিন্তা করো না, আমি মনে করে কিনে আনবো। আচ্ছা তাড়াতাড়ি যাও, তুমি ফিরলেই রান্না শুরু করব। নাদিম মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারপর বাজারের ব্যাগ নিয়ে রুম থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে দেখা হয় সৈকত চৌধুরীর সঙ্গে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ এই সকালবেলা? এই তো কিছু বাজার করার ছিল, এই জন্য বাজারে যাচ্ছি। ও, তা এখানে থেকে বাজার কত দূর? বেশি দূরে না, সামান্য খানিক দূরত্ব। তাহলে চলো, আমিও যাই। আপনি? হ্যাঁ, আমি। তোমাদের এই ছোট্ট বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। এর চেয়ে বাজারে গিয়ে একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া যাবে অন্তত। সৈকতের করা সূক্ষ্ম অপমান বুঝতে নাদিমের অসুবিধা হয় না। সে যে বাড়ি নিয়ে অপমান করছে তা ভালোই বুঝতে পারছে, তবুও সে কিছু বলে না। এটা নতুন নয়, সৈকত চৌধুরী এরকমই। যখন সুযোগ পায় তখনই এটা ওটা নিয়ে ছোট ছোট করে কথা বলে। মূলত সে নাদিমের সঙ্গে খুশির বিয়ে দিতেও রাজি ছিল না। তাদের প্রেমের সম্পর্ক ছিল, খুশির জেদের কারণেই বিয়ে দিতে বাধ্য হয়েছে। নাদিম আর কথা বাড়ায় না। ঠিক আছে, আপনি যখন চাইছেন তবে চলুন। সৈকত চৌধুরী বাজারের উদ্দেশ্যে নাদিমের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসে। দুজনে মিলে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই সৈকত চৌধুরী নাদিমকে বলে, আমি এভাবে হেঁটে যেতে পারবো না। আমার সম্মান বলে কিছু একটা আছে। তুমি সিএনজি রিজার্ভ করো। বাবা, আমরা তো প্রায় চলে এসেছি, আর 2 মিনিটের রাস্তা, এতটুকুর জন্য সিএনজি লাগবে না। 2 মিনিট হোক বা 1 মিনিট, আমি আর এক পাও হাঁটতে পারবো না। যেটা বলেছি তাই করো। সবাই তো আর তোমাদের মতো পায়ে হেঁটে অভ্যস্ত নয়। নাদিম এদিকে ওদিকে সিএনজি খোঁজে, অবশেষে পেয়ে গেলে দুজনেই তাতে উঠে বসে। সৈকত প্রত্যেক পদে পদে নাদিমকে ছোট করে কথা বলতে থাকে। নাদিম মুখ বুজে সবকিছু সহ্য করে যায়। এর পেছনে কারণও আছে, কিছু বললেই খুশি আবার নতুন করে ঝামেলা তৈরি করবে। কিছুক্ষণের মধ্যেই দুজনে বাজারে এসে পৌঁছয়। নাদিম একে একে লিস্ট অনুযায়ী বাজার করতে থাকে। সৈকত এদিকে ওদিকে তাকিয়ে দেখতে থাকে। সবকিছু নেওয়া হয়ে গেলে নাদিম সৈকতকে বলে, বাবা, এবার শুধু মাছ নেওয়া বাকি। মাছ নিতে হলে আমাদের মাছ বাজারে যেতে হবে। আপনি এখানে থাকুন, আমি গিয়ে নিয়ে আসি। কেন? আমি গেলে কি সমস্যা? আমিও যেতে চাই। না মানে, মাছ বাজারে প্রচুর আষ্টে গন্ধ, এই জন্যই বলছিলাম। সমস্যা নেই, আমিও যাব, চলো। নাদিম আর কথা বাড়ায় না, মাছ বাজারের দিকে এগিয়ে যেতে থাকে। মাছ বাজারের মধ্যে গিয়ে এদিকে ওদিকে মাছ খুঁজতে থাকে। সৈকত চৌধুরী গন্ধে নাক চেপে ধরে, বারবার থুতু ফেলে এদিকে ওদিকে। নাদিম বেশি বিরক্ত হয় তার কাণ্ড দেখে। এই জন্যই তো বলেছিল আসতে হবে না। নাদিম বাজারের বড় মাছটা খুঁজে বের করে, সেটাই কিনতে শুরু করে। সৈকত চৌধুরী এদিকে ওদিকে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে বাম সাইডে।
সেখানে আকাশ মাছ বিক্রি করছে। প্রথমে তার বিশ্বাস হয় না, পরে আবার চোখ পরিষ্কার করে দেখে না, সে ঠিকই দেখছে। আকাশকে চিনতে ভুল হওয়ার কথা নয়। সৈকত চৌধুরী রাগে ক্ষোভে ফেটে পড়ে, নাদিমকে বলে, তোমার ভাই যে মাছ ব্যবসায়ী, এটা তো আমাকে আগে বলনি। কি বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ভাই মাছ ব্যবসায়ী হতে যাবে কেন? সৈকত আকাশের দিকে আঙুল তাক করে বলে, তাহলে এটাকে এভাবে মিথ্যে বলার মানে কি? কাল তুমি বললে তোমার ভাই চাকরি পেয়েছে, এই জন্য সে বাড়িতে নেই। এটাই তাহলে সেই চাকরি? নাদিম আকাশকে এ অবস্থা দেখে চমকে ওঠে। সে তো নিজেও জানতো না আকাশ মাছ ব্যবসায়ী। এটা ঠিক, কাল সে মিথ্যে বলেছিল যে আকাশ চাকরি করে। নাদিম এখন বুঝতে পারছে না সে কি জবাব দেবে। নাদিম আমতা আমতা করে বলে, না মানে বাবা। সৈকত নাদিমকে ধমক দিয়ে বলে, রাখো তোমার মানে তোমাদের মতো থার্ড ক্লাস ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দেওয়াই সবচেয়ে বড় ভুল। তোমার একটা ভালো চাকরি আছে বলে তবুও রাজি হয়েছিলাম। যদি সবাই জানে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক মাছ ব্যবসায়ী, তাহলে কি আমার মান সম্মান থাকবে? লোকে কি বলবে? আমি এত বড় একজন মানুষ হয়ে মাছ ব্যবসায়ীর ভাইয়ের সাথে মেয়ের বিয়ে দিয়েছি। সি, ভাবতেই আমার ঘৃণা লাগছে। আর এক মুহূর্ত নয় তোমাদের বাড়িতে। আমি এখনই বাড়ি ফিরে যাব। বাবা মাথা গরম করবেন না, আমরা কেউ জানতাম না ভাইয়া মাছ ব্যবসায়ী। শুনুন বাবা। বাবা। সৈকত চৌধুরী নাদিমের কোনো কথাই শোনে না, বাজার থেকে বের হয়ে চলে যায়। নাদিম আকাশের দিকে তাকায়। আকাশকে দেখতেই তার চোয়াল শক্ত হয়ে আসে। সে গটগট পায়ে আকাশের কাছে এগিয়ে যায়। আকাশ নাদিমকে এখানে দেখে বলে, আরে ভাই নাদিম, তুই এখানে বাজার করতে এসেছিস? তুমি কি করছো এখানে? আমি এই যে আজকে থেকে মাছ ব্যবসা শুরু করলাম। কি করব বল, চাকরি পাচ্ছি না, ততদিন এটাই করি। তাই বলে মাছ ব্যবসা? আমাদের মান সম্মানের কথা একবারের জন্য চিন্তা করলে না? এখানে মান সম্মানের কি আছে? আমি কি চুরি করছি? আমি তো কাজ করেই খাচ্ছি। কোনো কাজকে ছোট করে দেখতে নেই ভাই। তুমি একটাও কথা বলবে না। তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তুমি আমাদের বাড়িতে আসবে না। রাগ করছিস কেন? আচ্ছা এসব বাদ দে। মা তো ইলিশ মাছ পছন্দ করে, তুইও ইলিশ মাছ খেতে পছন্দ করিস, বাড়ির জন্য মাছ নিয়ে যা। তোমার মাছ তুমিই খাও। নাদিম আর এক মুহূর্ত ওখানে দাঁড়ায় না, রাগ দেখিয়ে চলে যায়। আকাশ কিছুক্ষণ নাদিমের যাওয়ার পানে তাকিয়ে থাকে, ফের ব্যবসায় মনোযোগ দেয়। সৈকত চৌধুরী রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে আসে। এসেই স্ত্রীকে ডাকাডাকি শুরু করে দেয়। কামিনী, কামিনী, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। এখনই আমরা এ বাড়ি থেকে চলে যাব, আর এক মুহূর্ত এখানে থাকবো না। সৈকতের চিৎকারে বাড়ির সবাই বের হয়ে ড্রয়িং রুমে আসে। সবাই অবাক হয়ে যায় সৈকতের কাণ্ডে। সে রেগে গেল কেন কিছুই বুঝতে পারছে না। বাবা কি হয়েছে তোমার? রেগে আছো কেন? কি হতে বাকি আছে আর? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ভাই সাহেব, কি হয়েছে খুলে বলুন, আমরা তো কিছুই বুঝতে পারছি না। নতুন করে আর কি বলবো আপনাদের? কিছু বললেও কি আপনাদের ন্যূনতম লজ্জাবোধ বলে কিছু আছে? কামিনী এসে সৈকতকে সামলানোর চেষ্টা করে। আরে এসব কি বলছো? এই ধরনের কথা কেউ বলে? বলবে তো কি হয়েছে। সৈকত কামিনীকে দেখে আরো রেগে যায়, হাত উঠিয়ে একটা সজোরে থাপ্পড় মেরে দেয়। কামিনী থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। যা হয়েছে একমাত্র তোমার জন্য হয়েছে। আমি তখন বারবার বলেছিলাম আমার মেয়েকে আমি কিছুতেই এই থার্ড ক্লাস ফ্যামিলিতে বিয়ে দেব না। একমাত্র মেয়ে এবং তোমার জেদের কারণে আমি বিয়ে দিতে বাধ্য হয়েছি। তাই বলে কি আমার কোনো মান সম্মান নেই? বেআই সাহেব, উত্তেজিত হবেন না। আপনার কি হয়েছে আমাদের খুলে বলুন। কে কি বলেছে আপনাকে? আপনার বড় ছেলে যে একজন মাছ বিক্রেতা, এটা কেন আমাদের জানার নেই? আমাদের সম্মান বলতে কিছু একটা আছে। যদি সবাই জানে
সাধারণ একটা মাছ ব্যবসায়ীর ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে, তখন আমার মান সম্মান আর কিছুই থাকবে না। আপনি কি আকাশের কথা বলছেন? আকাশ মাছ বিক্রি করে? হ্যাঁ, আপনার বড় ছেলে আকাশের কথাই বলছি। আফজাল হোসেন পাশ থেকে বলে, আপনি হয়তো বা ভুল ভেবেছেন। আকাশ কেন মাছ বিক্রি করবে? ভুল নয়, আমি নিজের চোখেই দেখেছি। এটা আপনাদের উচিত হলো না। নিজেদের সঙ্গে সঙ্গে আমারও সম্মান নষ্ট করলেন। এতক্ষণে নাদিমও ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। সৈকত কামিনীকে আবার বলে, তুমি কি যাবে? নয়তো আমি একাই চলে যাব এই বাড়িতে, আর এক মুহূর্ত না। হ্যাঁ যাব, রেডি হয়ে আসি। রেডি হওয়ার কোনো প্রয়োজন নেই, যেভাবে আছো সেভাবেই চলো। কামিনী সৈকতের উপরে আর কোনো কথা বলতে পারে না। সৈকতের সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে। নাদিম খুশি সহ সবাই চেষ্টা করলেও তাদের আটকাতে পারে না। বাবা মা চলে যেতেই খুশি রাগী কণ্ঠে নাদিমকে বলে, তোমার ভাইয়ের জন্য আমার বাবা মা এভাবে চলে গেল, আর কত সহ্য করব তাকে। এবার তুমি হয়তো আমাকে ছাড়বে, নয়তো তোমার ভাইকে ছাড়বে। তোমার ভাইয়ের সঙ্গে একই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। খুশি কথা শেষ করেই ঘরের মধ্যে চলে যায়। শব্দ করে দরজা লাগিয়ে বসে থাকে। নাদিম কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না সে। কিছুক্ষণ চুপ করে বলে, মা, এখনও কি তোমরা তোমাদের ছেলেকে কিছু বলবে না? এভাবে চলা আমার পক্ষে সম্ভব নয়। আজ তোমার ছেলে যা করলো তা ঠিক কি করলো? তাকে ঠিক করলো? শুধু খুশির বাবা মা নয়, আমাদের মান ইজ্জত ও নষ্ট করলো। এই বাড়ির কেউ ফুটপাতে বাজার পর্যন্ত করে না, আর ও মাছ বিক্রি করছে। সমাজে এবার আমরা মুখ দেখাবো কি করি? আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। আমি খুশিকে নিয়ে অন্য কোথায় চলে যাব। নাদিমের কথায় আফজাল হোসেন ধমক দিয়ে বলে, কোথায় যাবে তুমি? তুমি কেন যাবে? যে দোষ করেছে সে যাবে। আজ ও শুধু বাড়ি আসুক। মাথা ঠান্ডা কর নাদিম, আর শুধু ওকে বাড়ি আসতে দে। আজ একটা রফা দফা করেই ছাড়বো। তুই টেনশন করিস না, বৌমাকে গিয়ে শান্ত কর। দেখো, যা ভালো মনে করো, তবে একটা কথা মাথায় রাখবে, আমি ওর সাথে একই বাড়িতে থাকতে পারবো না। নাদিম কথা শেষ করে পা চালিয়ে বাড়ির মধ্যে চলে যায়। খুশিকে দরজা খোলার জন্য বলতে থাকে। আফজাল হোসেন ও সায়েরা একে অপরের দিকে তাকায়। দুজনেই আকাশের প্রতি চরম বিরক্ত। বারান্দার দোলনায় পা ঝুলিয়ে বসে আছে বর্ষা। তাদের বাড়িটা 2 তলা, দৈর্ঘ্য প্রস্থে বিশাল বড়। তবে এই বিশাল বাড়িতে সদস্য মাত্র 3 জন, সৈকত চৌধুরী, কামিনী এবং বর্ষা। এছাড়া বাড়িতে মানুষ বলতে কিছু মেইড। বর্ষা নাস্তা করে মাত্রই বারান্দায় বসে, তার হাতে নেল পলিশের কৌটা। গাঢ় লাল রঙের নেল পলিশ লাগাতে ব্যস্ত সে। তার সবচেয়ে প্রিয় রং গাঢ় লাল, এজন্যই পোশাক থেকে শুরু করে সবকিছুই সে লাল রঙের ব্যবহার করতে স্বস্তি পায়। বর্ষা নেল পলিশ লাগাতে শুরু করে। এমন সময় সৈকত চৌধুরীর গাড়িতে এসে থামে চৌধুরী বাড়িতে। গাড়ি থেকে বেরিয়ে আসে সৈকত চৌধুরী। এদিকে ওদিকে না তাকিয়ে গটগট করে ফেরতে চলে যায়। বর্ষা এই সময় বাবাকে এখানে দেখে অবাক হয়, কারণ তাদের আসার কথা ছিল বিকেলবেলা। বর্ষা বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর সিঁড়ি বেয়ে নেমে আসে ড্রয়িং রুমে। সৈকত চৌধুরী এসেই সোফায় বসে পড়ে। এসিটা অন করে সোফায় গা এলিয়ে দেয়। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। কামিনী দূরে দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টিতে বারবার তাকাচ্ছে সৈকত চৌধুরীর দিকে। তার গালে থাপ্পড়ের দাগটা এখনো জ্বলজ্বল করছে। কামিনী সৈকতকে বরাবরই জমের মতো ভয় পায়, আর এই জন্যই বর্ষাকে সহ্য করে আসছে, নয়তো কবে বিদায় করে ছাড়তো। সৈকত গলা ফাটিয়ে বাড়ির কাজের লোককে ডাকে, রহিমা, রহিমা। সঙ্গে সঙ্গে রহিমা সৈকতের সামনে হাজির হয়ে যায়। জি সাহেব, বলুন কি লাগবে? সৈকত ধমক দিয়ে বলে, কোথায় থাকো তুমি? এতবার কেন ডাকা লাগে?
যাও আমার জন্য ঠান্ডা শরবত বানিয়ে আনো। রহিমা নতজানু হয়ে রান্নাঘরের দিকে ছোট লাগায়। কিছুক্ষণের মধ্যে ঠান্ডা শরবত বানিয়ে হাজির হয়। শরবত পান করে সৈকত কিছুটা স্থির হয়। বর্ষা সিঁড়ি বেয়ে নেমে আসে, বাবার কাছে বসে বলে, বাবা, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমাদের তো বিকেলে ফেরার কথা ছিল। আর এত রেগে আছো কেন তুমি? রাখবো নাই বা কেন? মেয়েটার ওই খ্যাত বাড়িতে বিয়ে দিয়ে আমার মান সম্মান রফা দফা এতদিন যতটুকু ছিল আজকে সেটাও ঘুচে দিল। কি হয়েছে খুলে বলবে কি? আরে খুশির একটা অকর্মা ভাসুর আছে না, ওই যে নাম কি যেন? আকাশ? হ্যাঁ, ওই আকাশ। কি হয়েছে আকাশের? আমি যখন ওদের বাড়ি গেলাম তখন শুনলাম ওর একটা ভালো চাকরি হয়েছে। আজকে সকালে বাজারে গিয়ে দেখি ও বাজারে মাছ বিক্রি করছে। বুঝতে পেরেছিস কতটা নিচু পরিবার ওরা? কোথায় আমরা আর কোথায় ওরা? কতটা নিচু হলে মানুষ মাছ বিক্রি করতে পারে? এখানে নিচু হওয়ার কি আছে? মাছ বিক্রি কি খারাপ কিছু? আর এই জন্য তুমি রেগে আছো? রাখবো না কেন? কত বড় বড় নেতাদের সঙ্গে আমাকে চলাফেরা করতে হয়, সেটা কি ওরা জানে? সবাই যখন জানবে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা মাছ বিক্রেতা, তখন কি আমার সম্মান থাকবে? এখানে সম্মান থাকার না থাকার কি আছে? সে তো চুরি করছে না, কাজ করেই খাচ্ছে। এখানে সম্মান যাওয়ার মতো কিছুই তো আমি দেখতে পাচ্ছি না। তুই এসব বুঝবি না। আমি সৈকতের কথার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। সৈকত কথা থামিয়ে ফোন বের করে বসা থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর কথা শেষ করে আবার বর্ষার কাছে আসে। বর্ষা মা, তোর মনে আছে কিছুদিন আগে আমি তোকে আমার একটা বন্ধুর কথা বলেছিলাম, ওই যে আমেরিকায় থাকে? সাইফুল আঙ্কেল? হ্যাঁ, সাইফুল। গত সপ্তাহে সাইফুল বাংলাদেশে আসছে। ও আমার কাছে একটা আর্জি রেখেছে, বলছে অবশ্যই এটা পূরণ করতে হবে। আমিও চাচ্ছি এটা হোক। কি আর্জি বাবা? আচ্ছা, তার আগে বল, সাইফুলের বড় ছেলে রিমনকে তোর কেমন লাগে? বর্ষা আগে পিছে না ভেবে বলে, ভালোই লাগে। কিন্তু কেন? তাহলে তো হয়ে গেল, আর কোনো বাধা থাকলো না। মানে কি বলছো বাবা? পরিষ্কার করে বলো। সাইফুলের বড় ছেলে রিমন, তুই তো দেখেছিস ছেলেটাকে। ছেলেটা অনেক ভদ্র, নিজের বিজনেস আছে। সাইফুল চাচ্ছে রিমনের সাথে তোর বিয়ে হোক। আমিও না করতে চাইছি না, আশা করি তুই না করবি না। সৈকতের কথায় বর্ষার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলবে ভেবেই পাচ্ছে না। আবার বিয়ে নিয়ে পড়ে আছো বাবা? তোমাকে কতবার বলেছি আমি আগে পড়াশোনা শেষ করতে চাই। বিয়ের পরেও পড়াশোনা করতে পারবি, এবার আর কোনো বাহানা নয়। আর এবার বিয়ে নিয়ে আমি আর কারো কথায় শুনবো না। একবার শুনে এখন তো টের পাচ্ছি, তোর বিয়ে হবে আমার পছন্দ করা ছেলের সাথেই। বর্ষা নির্বাক হয়ে যায়। এই কোন পরিস্থিতিতে পড়লো সে? আর আজকে সৈকত চৌধুরী এমনিতেই আকাশের জন্য ক্ষিপ্ত। এখন যদি আকাশের কথা বলে তাহলে তো বাড়িতে কুরুক্ষেত্র তৈরি হবে। বর্ষা ভারী নিঃশ্বাস ফেলে। আপাতত আকাশের বিষয় নিয়ে কথা বলে না। দমে যায়। দুপুর গড়িয়ে যায়। চারিদিকে সূর্যের কঠিন উত্তাপ। আকাশ ব্যস্ত থাকে, দোকান ঢাকতে শুরু করে। আজকে তার প্রথম ব্যবসা। প্রথম দিনে ব্যবসা খুব ভালো হয়েছে। যতগুলো মাছ এনেছিল সব বিক্রি হয়ে গেছে। বেশ কিছু টাকা লাভ হয়েছে। আকাশ তো ভেবেছিল সে পারবেই না, বিক্রি হবে কি না। ব্যবসায় উন্নতি দেখে আকাশের মুখে হাসি ফুটে ওঠে। দোকান বন্ধ করা হয়ে গেলে সে পাশে রাখা মাছগুলো হাতে তুলে নেয়। তার দোকানের সবচেয়ে বড় বড় কিছু ইলিশ মাছ আকাশ রেখে দিয়েছে। এগুলো তার মা ও ভাইয়ের জন্য। সায়রা এবং নাদিম ইলিশ মাছ খুব পছন্দ করে। আকাশ মাছগুলো নিয়ে খুশি মনে হাঁটতে শুরু করে। মনে মনে সে খুব খুশি হয়। ভাবে মাছগুলো দেখে হয়তো তার মা আজকে খুব খুশি হবে। তার চেয়ে বেশি খুশি হবে এটা ভেবে যে আজ থেকে তার ছেলে আর বেকার নয়,
রোজগার করা শিখে গেছে, যেভাবেই হোক টাকা ইনকাম করছে। আকাশ খুশিতে আত্মহারা হয়ে ওঠে, মনে মনে ভেবেও নেয় আজকে তার প্রথম উপার্জনের টাকায় বর্ষাকে কিছু গিফট করবে। যার জন্য এত দূর, তাকে তো কিছু দিতেই হয়। তাছাড়াও আকাশ এ পর্যন্ত বর্ষাকে কখনো কিচ্ছু দেয়নি, উল্টো তার থেকে নানান সাহায্য সুবিধা নিয়েছে। ভাবনার মাঝে আকাশ বাড়ি পৌঁছে যায়, উচ্ছ্বাসিত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। মা, মা, কোথায় তুমি? দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি বাইরে এসো। আকাশের চিৎকারে সায়রা বেগম বাইরে বের হয়ে আসে, মুখ ভেঙচিয়ে বলে, এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? নাদিম ঘুমোচ্ছে, ছেলেটা একটু আগেই ঘুমিয়েছে, এখন কি তোর জ্বালায় ঘুমাতেও পারবে না? ভেতর থেকে আফজাল হোসেনও বেরিয়ে আসে, আকাশকে ধমক দিয়ে বলে, এভাবে চিৎকার করছো কেন? এখানে ভদ্র মানুষেরা থাকে, তোমার মতো জঙ্গলি জানোয়ারেরা নয়। মা বাবার দেওয়া অপমানে আকাশ মাথা নিচু করে ফেলে, দু পা এগিয়ে এসে ধীর কণ্ঠে বলে, তোমার জন্য বাজার থেকে বড় ইলিশ মাছ এনেছিলাম, এই জন্যই আনন্দে একটু জোরেই ডেকে ফেলেছি। জানো তো মা, এগুলো আমার প্রথম রোজগারের। সায়রা নাক ছিটকে পেছনে চলে যায়। ছি ছি ছি, একদম গায়ের মধ্যে আসবি না। ছি, তোর শরীর থেকে কি আষ্টে গন্ধ আসছে। তু আর এইসব মাছকে আনতে বলেছি? আমি কি তোকে আনতে বলেছি? আকাশ কিছু বলতে নিলে আফজাল হোসেন তাকে থামিয়ে দিয়ে বলে, তা তোমার প্রথম রোজগারটা কি এই মাছ বিক্রি? হ্যাঁ বাবা। আফজাল রাগী চোখে তাকায় আকাশের দিকে, তারপর চিৎকার করে বলে, এতটা নিচে নামতে তোমার একটু বিবেকে বাঁধলো না? কোনোদিন দেখেছো আমাদের বংশের কেউ এসব করেছে? আমাদের একটা সম্মান আছে, তুমি সেটাও ধুলোয় মিশিয়ে দিলে। একমাত্র তোমার জন্য আমাদের সংসারে এত অশান্তি। আকাশ আফজাল হোসেনের কথায় অবাক হয়ে যায়, সে ভেবেছিল এগুলো শুনে তারা খুশি হবে। কিন্তু বাবা, এতে সম্মান যাওয়ার কি আছে? আমি তো চুরি করছি না, মাছ বিক্রি করা কি খারাপ কিছু? আমি তো শুধু টাকা ইনকাম করতেই চেয়েছিলাম। টাকা ইনকাম করার নেশায় তুমি এতটা নিচে নেমে যাবে? পরিবারের দিকেও একবারও দেখবে না? তুমি জানো তোমার জন্য আমাদের কতটা নিচে নামতে হচ্ছে? এখন সবাইকে বলবো কিভাবে আমার ছেলে একজন সাধারণ মাছ বিক্রেতা? আমার কথা না হয় বাদই দিলাম, অন্তত তোমার ছোট ভাইয়ের দিকেও তো একটু তাকাতে পারতে। ও কত বড় একটা চাকরি করছে, সমাজে কত বড় নাম ডাক, বড় বড় নেতাদের সঙ্গে উঠা বসা করে। ও এখন কিভাবে পরিচয় দেবে যে ও একজন মাছ বিক্রেতা, তার বড় ভাই? হ্যাঁ, এই রোজগারের চেয়ে তো বসে বসে খাওয়াই আরো বেশি ভালো ছিল। আফজাল হোসেনের কথায় আকাশ স্তব্ধ হয়ে যায়, সে আর কি বলবে, কিছুই বুঝতে পারছে না, কিছু বলার মতো তার ভাষা নেই। বাবা, আমি মাছ বিক্রি করি বলে তোমাদের আমার পরিচয় দিতেও সম্মান নষ্ট হয়ে যাবে। যারা মাছ বিক্রি করে তারা কি মানুষ নয়? তারা অবশ্যই মানুষ, তবে তারা অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ। আমাদের বংশের মধ্যে এতটা নিচু স্তরের কেউ নেই। তুমি শুধু আমাদেরই নয়, তুমি আমাদের সম্পূর্ণ বংশের মুখে চুনকালি লাগিয়ে দিলে। মানুষের পজিশন নিয়ে সবসময় বিচার করতে নেই বাবা। আসল কথা, আমরা সবাই মানুষ, আর মূল্যবোধ, ব্যবহার, আচার আচরণই সম্মানের প্রতীক। এসব টাকা পয়সা নয়। তোমার এই থার্ড ক্লাস চিন্তা ভাবনা তোমার কাছেই রাখো। এখন টাকাই সব, সম্পত্তি সব। তুমি কাজটা একদমই ঠিক করোনি। কিন্তু আমার মনে হচ্ছে না আমি কোনো ভুল করেছি। কথাটা আকাশ তেজের সঙ্গেই বলে। আকাশের কথা শুনে সায়রা বলে, দেখেছো কতটা বেয়াদব, একই তো ভুল করেছে, তার উপর আবার মুখে মুখে তর্ক করছে। কিন্তু মা, এখানে আমার ভুল কোথায়? মাছ বিক্রি করা কি দোষের? আমি কষ্ট করে রোজগার করছি, এতে খারাপের কি আছে? আর সম্মান যাওয়ারই বা কি আছে? আফজাল হোসেন ও আকাশের কথা শব্দে নাদিমের ঘুম ভেঙে যায়। নাদিম ও খুশি বাইরে বের হয়ে আসে। নাদিম আকাশের দিকে তাকিয়ে বলে, যার কোনো সম্মানই নেই সে কিভাবে বুঝবে সম্মানের কদর? নাদিম, তুই ভুলে যাস না আমি তোর বড় ভাই। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না? বাবা কি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছে?
বাবা তো তোমাকেও সুশিক্ষা দিয়ে বড় করেছিল। কই তার তো বিন্দুমাত্র নমুনা আমি তোমার মাঝে দেখছি না। তুমি কতটা নিচু হলে এমন একটা কাজ করতে পারো? তোদের কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এমনভাবে বলছিস যেন আমি বড়সড় কোনো অন্যায় করে ফেলেছি। পাশ থেকে খুশি চিরবিরিয়ে বলে, এত নিচে নেমেও আপনার মনে হচ্ছে না আপনি অন্যায় করেছেন? আপনার তো সম্মান নেই। এই বাড়ির যতটুকু আছে সেটাও শেষ করতে উঠে পড়ে লেগেছেন। আপনার জন্য আমার বাবা রাগ করে এ বাড়ি থেকে চলে গিয়েছে। খুশির কথায় আকাশ অবাক হয়ে যায়। আমার জন্য? কেন, কি হয়েছে? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। বৌমার বাবা তোকে বাজারে মাছ বিক্রি করতে দেখেছে। তার মেয়ের শ্বশুর বাড়ির লোক মাছ বিক্রি করে। এটা চারপাশে জানাজানি হলে কি তার মান সম্মান থাকবে? আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। অবশেষে হার মেনে নেয়। ভুল না করেও ভুল স্বীকার করে। আমি ভেবেছিলাম চাকরি যেহেতু পাচ্ছি না, আর কতদিন এভাবে চলবে? কতদিন এভাবে ছোট ভাইয়ের অন্ন ধ্বংস করব? আমার নিজের কাছেও খারাপ লাগে এটা, তোমরা বিশ্বাস করো। এই জন্যই আমি ভাবছিলাম চাকরি খোঁজার সঙ্গে সঙ্গে আমি ছোটখাটো একটা ব্যবসা করি। খোঁজ নিয়ে দেখলাম মাছ বিক্রিতে বেশি লাভ। আমি সত্যি ভেবেছিলাম যদি রোজগার করি, কিছুটা টাকা তোমাদের হাতে তুলে দিতে পারি, তাহলে তোমরা খুশি হবে। একমাত্র তোমাদের মুখে হাসি ফোটাতেই আমি এসব করেছি। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো মা, আমি জানতাম না বা এভাবে কখনোই ভেবে দেখিনি যে আজকাল মাছ বিক্রি করলেও সম্মান চলে যায়। কারণ কোনো পেশাই আমার কাছে ছোট মনে হয় না। যাই হোক, আমি আমার ভুল স্বীকার করছি। আমাকে এবারের মতো মাফ করে দাও। আর কখনো তোমাদের সম্মান হানির কারণ হয়ে দাঁড়াবো না। আকাশের কথায় খুশি মুখ বাঁকায়, রাগী কণ্ঠে বলে, এখন মাপ চাইলে কি সব উঠে আসবে? মাপ চাইলে কি হারানোর সম্মান ফিরে পাবো? আর কতদিন এমন ভুল করবেন আর মাপ চাইবেন? আমি আপনার এসব ধরনের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছি। একে তো ভাইয়ের কাঁধে বসে বসে অন্ন গিলবেন, আবার ভাইয়ের সম্মানহানিতেই উপচে পড়বেন। আমি কিছুতেই এসব সহ্য করব না। হ্যাঁ মা, আমিও তোমার বৌমার সঙ্গে একমত। আমার পক্ষে আর ভাইয়ার সঙ্গে একই সাথে নিচে বসবাস করা সম্ভব না। অনেক হয়েছে, আর পারছি না আমি। তুমি আজ আমাদের দুজনের মাঝে যে কোনো একজনকে বেছে নেবে। এই বাড়িতে হয়তো তোমার ছেলে থাকবে, নয়তো আমরা থাকবো। যদি তোমার বড় ছেলে এই বাড়িতে থাকে, তাহলে আমি এবং খুশি এই বাড়ি ছেড়ে চলে যাব। কাউকে কোথাও যেতে হবে না। যার জন্য এত কিছু, সে গেলেই সে যাবে। এই বাড়িতে আর আকাশ থাকবে না। তোমার আর এই বাড়িতে কোনো জায়গা নেই। আফজাল হোসেনের কথায় আকাশ চমকে ওঠে। এসব কি বলছো বাবা? এই বাড়িতে না থাকলে আমি কোথায় থাকবো? তুমি তো ভালো করে জানো এই বাড়ি ছাড়া এই শহরে আর কোথাও আমার থাকার মতো জায়গা নেই। জায়গা আছে কি নেই সেটা জানার প্রয়োজন আমাদের নয়। এই বাড়িতে তুমি থাকবে না মানে থাকবে না। আমার প্রতি তোমরা এতটা নির্দয় হও না মা। তোমরা ছাড়া আমার আর কে আছে? কোথায় যাব আমি? কোথায় যাব? নাদিমের মতো আমিও তো তোমারই ছেলে। তুই আমার ছেলে, এটাই তো আমাদের লজ্জার কারণ। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ঢের ভালো। এত কিছু জানতে বা শুনতে চাচ্ছি না। এই বাড়িতে তুমি থাকবে না, মনে থাকবে। কোথায় যাবে, কোথায় থাকবে, এসব জানার প্রয়োজন মনে করি না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আকাশ এবার কিছুটা জেদি গলায় বলে, তুমি আমাকে বের করে দিতে পারো না বাবা। এই বাড়ির ওপরে নাদিমের মতো আমারও অধিকার আছে। তাহলে তুমি তোমার অধিকার নিয়েই থাকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলো খুশি, ব্যাগ গুছিয়ে নাও। নাদিমের কথায় আকাশ ব্যর্থিত হয়। সায়রা আকাশকে বলে, এটাই তো চাইছিলি তুই না? আমাদের আনন্দ তো সহ্য হচ্ছিল না, এই জন্যই পরিবারটা ভাঙতে উঠে পড়ে লেগেছিস। নাদিম চলে গেলে এই বাড়িতে নিজ রাজত্ব করতে পারবি, এজন্যই তো ওকে তাড়ানোর ব্যবস্থা করেছিস। না মা, তুমি আমাকে ভুল ভাবছো। আমি চাই না কেউ এই বাড়ি ছেড়ে চলে যান। নাদিম তো আমার ভাই। আমি কেন চাইবো ও বাড়ি ছেড়ে চলে যাবে? তোমার সঙ্গে একই বাড়িতে নাদিম থাকবে না। যদি না চেয়েও থাকে যে নাদিম এ বাড়ি থেকে চলে যাক, তাহলে তুমি যাচ্ছ না কেন? বাবা,
আমি গিয়ে কোথায় থাকবো? এ বাড়ি ছাড়া আর কোথায় আমার থাকার মতো আশ্রয় আছে? তাহলে তুই থাক এই বাড়িতে, আমিও নাদিমের সঙ্গে চলে যাব। আমার সন্তান যে বাড়িতে থাকবে না, আমিও সে বাড়িতে থাকবো না। কথা শেষ করে সায়রা রুমের মধ্যে চলে যায়। কিছুক্ষণ বাদে তিনজন ব্যাগ গুছিয়ে বাইরে বের হয়ে আসে। নাদিম আফজাল হোসেনকে বলে, বাবা আমরা চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রাখো। আমিও বৌমাদের সঙ্গে যাচ্ছি। যে বাড়িতে আমার ছেলের জায়গা নেই, সে বাড়িতে আমিও থাকবো না। তাহলে আমি কাকে নিয়ে থাকবো এই বাড়িতে? তোমরা চলে গেলে আমি এই বাড়িতে পড়ে রইব কেন? যেতে হলে সবাই যাব, আর থাকতে হলে সবাই থাকবো। বেশ, আকাশ যেহেতু চাইছে না আমরা এই বাড়িতে শান্তি মতো থাকি, তাহলে তার উদ্দেশ্যই সফল হোক। আমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাব। নাদিম আকাশকে উদ্দেশ্য করে বলে, এবার তুমি খুশি তো? তুমি তো এটাই চাইছিলে। আমরা সবাই চলে যাচ্ছি, এখন থেকে এই বাড়ি তোমার। তুমি একাই এই বাড়িতে থাকো, আমাদের আর কোনো আপত্তি নেই। আকাশ বাকরুদ্ধ হয়ে যায়। ছোট একটা বিষয় নিয়ে তারা কত কিছু করে ফেলেছে। চোখের পলকে কি থেকে কি হয়ে যাচ্ছে আকাশ কিছুই বুঝতে পারছে না। তারা সবাই যেতে নিলে আকাশ তাদের থামিয়ে দেয়। দাঁড়াও তোমরা। সবাই থেমে যায়, পেছনে ফিরে আকাশের দিকে তাকায়। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না। আমাকে নিয়ে এত সমস্যা তো, আমি চলে যাচ্ছি। সায়রা সহ সবাই চাপা হাসে। তাদের মনের আশা পূরণ হয়েছে। তারা ভালো করে জানতো আকাশ কাউকে এ বাড়ি ছেড়ে যেতে দেবে না, সবাইকে রেখে নিজে যেতে বাধ্য হবে। আকাশ সায়রার দিকে 2 কদম এগিয়ে আসে। মা, যাওয়ার পূর্বে আমি তোমাদের সাথে কিছু কথা বলে যেতে চাই। সায়রা নাক ছিটকে বলে, ছি, কি আষ্টে গন্ধ, আমার বমি আসছে। তুই দয়া করে সামনে থেকে চলে যা। সায়রার কথায় আকাশের চোখে অশ্রু জমে। সে আর এক মুহূর্ত ওই বাড়িতে দাঁড়ায় না, কোনো মতে কান্না আটকে বাইরে বের হয়ে আসে। মনের কথাগুলো মনেই রয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল নেমে আসে। প্রতিদিনের মতো আজকেও বর্ষা পার্কে বসে অপেক্ষা করছে আকাশের জন্য। তাদের দেখা একমাত্র বিকেলেই হয়, তাই দিনই তারা বিকেলে দেখা করে। বর্ষা আকাশের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। আকাশের জন্য চিন্তা হচ্ছে ভীষণ। বর্ষা নিশ্চিত তার বাবা যতটা রেগেছিল, এসব নিয়ে নিশ্চয়ই আকাশের সঙ্গে ঝামেলা হচ্ছে। বর্ষার চিন্তার মাঝেই সেখানে আকাশ এসে উপস্থিত হয়। বর্ষা আকাশকে মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে। আজকে কেমন বেশি অগোছালো লাগছে। আকাশ প্রতিদিনের মতো আজকেও বলে, সরি বর্ষা, দেরি হয়ে গেল। বর্ষা মিষ্টি হেসে বলে, সমস্যা নেই। আকাশ ঠোঁট বাঁকিয়ে হাসে, যদিও বর্ষার বুঝতে অসুবিধা হয় না। আকাশের হাসির মধ্যেই অন্য কিছু লুকিয়ে আছে। আকাশ হাসির প্যাকেটটা বর্ষার দিকে এগিয়ে দেয়। এটা তোমার জন্য। বর্ষা কিছুটা অবাক হয়, প্যাকেটটা হাতে তুলে নেয়। কি এটা? তোমার তো লাল রং পছন্দ, তাই তোমার জন্য লাল রঙের শাড়ি। বর্ষা প্যাকেট খুলে শাড়িটা বের করে, ভীষণ খুশি হয়। যদিও এই কম দামি শাড়ি সে কখনোই পরেনি, তবুও আকাশকে এটা বুঝতে দেয় না। আর বর্ষার কাছে টাকায় কম হলেও এই শাড়িটা সবচেয়ে দামি। সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলে, ওয়াও, এত সুন্দর শাড়ি আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ। এত সুন্দর শাড়ি পছন্দ হবে না কেন? আমি জানি বর্ষা, তুমি এই সস্তা পোশাক কখনোই পরো না, কেবলমাত্র আমাকে খুশি করতেই বলছো। তুমি ভুল জানো, এই শাড়িটা সস্তা নয়, এটাই আমার কাছে সবচেয়ে দামি। এটা আমি পরবো, নিশ্চয়ই পরবো। বর্ষার কথায় আকাশ সামান্য হাসে। বসো এখানে। আকাশ ব্রেঞ্চের উপর প্রান্তে দূরত্ব নিয়ে বসে। কি ব্যাপার, এত দূরে বসেছো কেন? না, এমনি। প্রতিদিন তো এমন করো না, আজ কেন এত দূরত্ব নিয়ে বসলে? আকাশ আমতা আমতা করে বলে, আসলে আমার শরীরে
আষ্টে মাছের গন্ধ, তোমার গন্ধ লাগতে পারে, এই জন্য দূরত্ব নিয়ে বসেছি। আকাশের কথায় বর্ষা কিছুটা অভিমানী কণ্ঠে বলে, তুমি আমাকে এমন ভেবে এসেছো এতদিন? তোমার শরীরে মাছের গন্ধ, এই জন্যই আমি তোমাকে দূরে সরিয়ে দেব? আরে না না, ভুল বোঝো না আমাকে, আমি তেমন ভাবে মিন করিনি। তাহলে দূরে কেন? এদিকে আসো। আকাশ কিছুটা বর্ষার দিকে এগিয়ে আসে। আরও এগিয়ে আসো। আকাশ আরও কিছুটা এগিয়ে আসে, তবুও তাদের মধ্যে কিছুটা দূরত্ব রয়েই যায়। বর্ষা সেই দূরত্বটুকু ঘুচে আকাশের শরীর ঘেঁষে বসে। আকাশের হাতের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তোমার শরীরে আতরের সুবাস থাকুক আর মাছের গন্ধ, আমি সব সময় তোমার পাশেই থাকব। আমি এতটাই ঠুনকো কারণ দূরত্ব বাড়ানোর জন্য তোমাকে ভালোবাসিনি, আমি তোমার ব্যক্তিত্ব আর মন দেখে ভালোবেসেছি, যা কখনোই দূরত্ব বাড়াবে না। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলে। এক মুহূর্তে বর্ষা আকাশকে বলে, আজকে কি হয়েছে? আকাশ বর্ষার কথায় থতমত খায়, সবটা লুকিয়ে বলে, কি হবে? কিছুই হয়নি, আজকের দিনটা তো আমার জন্য ভালো ছিল। তোমার দেওয়া টাকাগুলো দিয়ে আমি মাছের ব্যবসা করেছি, অনেক লাভ হয়েছে প্রথম দিনেই। মায়ের হাতে টাকাগুলো তুলে দিলে মা খুব খুশি হয়েছে। খুব সুন্দর করে মিথ্যা বলতে শিখে গেছো। মানে? আমি জানি এসব মিথ্যা, আর আব্বু আমাকে এ বিষয়ে বলেছে। আমি বুঝতে পারি না আকাশ, তুমি সবসময় আমাকে পর ভাবো কেন? কখনো কিছু খুলে বলো না। আসলে বিষয়টা এরকম নয় বর্ষা। তাহলে কিরকম? কেন মিথ্যা বললে? তুমি সত্যিটা খুলে বলো আমাকে। আকাশ প্রথমেই বলতে চায় না, কথা এড়ানোর চেষ্টা করে, তবে বর্ষার জেদের কাছে পরাজয় স্বীকার করে। সবকিছু খুলে বলে বর্ষা সবকিছু শুনে হতবাক। কি বলছো এইসব? মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে? আর খুশি সে কিভাবে তোমাকে কটু কথা শোনানোর সাহস পায়? আমি জানি ও কেমন চরিত্রের, অহংকারী, লোভী, স্বার্থপর মেয়ের থেকে আর কি বা আশা করা যায়? ওর সাথে বড় হয়েছি আমি, এক বাবার মেয়ে। দুজনের শরীরে একই রক্ত বইলেও আমরা ভিন্ন রকমের। ও যে কতটা নিচে নামতে পারে তা আগে থেকেই জানতাম। আর তোমার ভাইয়ের কথাও বাদ দিলাম, কিন্তু তোমার বাবা মা, তারা কিভাবে পারলো এটা করতে? একজন মা বাবা হয়ে কিভাবে সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারে? আদৌ ওরা তোমার আপন বাবা মা তো? এসব কি বলছো বর্ষা? ওরা আমার আপন বাবা মাই। আমি সবটা মেনে নিয়েছি, নিজের ইচ্ছা বেরিয়ে এসেছি। আমি যখন ওদের সুখ বিনষ্টের কারণ, তখন আমি সরে আসি। আমি চাই তারা ভালো থাকুক। যখন তারা চাইছে আমি না থাকলে তারা খুশি হবে, তখন সেটাই হোক। আমি আর কখনোই তাদের কাছে ফিরে যাব না, আর না কখনো যোগাযোগ রাখবো। কিন্তু তুমি এখন থাকবে কোথায়? এই শহরে চলবে কিভাবে? আমি পারবো, ঠিক মানিয়ে নেব। পারতে তো আমাকে হবেই। বর্ষা কিছুক্ষণ চুপ থাকে, তারপর আকাশকে বলে, বাবা তার বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আকাশ বর্ষার কথায় চমকে ওঠে। কি বলছো তুমি? তুমি কেন বললে না এখন বিয়ে করবে না? আমি বলেছি, তবে লাভ হয়নি। বাবার এক কথা, আমার বিয়ের সিদ্ধান্ত বাবাই নেবে, আমার সিদ্ধান্তেরও প্রয়োজন নেই। আকাশ বর্ষার কথায় চিন্তায় পড়ে যায়। এই পরিস্থিতিতে সে কিভাবে সামলাবে? এখন কি হবে বর্ষা? যাই হোক না কেন, আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ভেবেছি আজ রাতে বাবাকে তোমার কথা জানাবো। তোমার বাবা কখনোই রাজি হবে না। জানি রাজি হবে না, তবু একবার শেষ চেষ্টা করব। আর যদি রাজি না হয় তাহলে তাহলে কি? তাহলে আমি পালিয়ে আসব। আমরা পালিয়ে বিয়ে করব, অন্য শহরে চলে যাব, সেখানে দুজনে মিলে সুখে সংসার করব। পারবে না তুমি? আমার বেশি কিছু চাই না, শুধু বেঁচে থাকার মতো একবেলা এক মুঠো ভাত জুটলেই চলবে। আর যদি সেটাও না জুটে, তবে আমি মরতে রাজি, তবুও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। পারবে না তুমি আকাশ? আকাশ বর্ষার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, তারপর শক্ত করে চেপে ধরে, জেদি স্বরে বলে, হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। পারতে তো আমাকে হবেই। বর্ষা
আকাশের হাতটা আরো একটু শক্ত করে চেপে ধরে। এখন এই হাত দুটোই তার একমাত্র ভরসা। এই বিশ্বস্ত হাত জোড়া ছাড়া তার কাছে পৃথিবীটা অন্ধকার। বর্ষা আকাশের দিকে তাকিয়ে বাঁকা হাসে। রাত ঘনিয়ে এসেছে, এশার আজান দিয়েছে ঘন্টা 3 আগেই। সৈকত চৌধুরী নিজের রুমে বিছানা শুয়ে আছে। বিছানার একপাশে বসে রয়েছে কামিনী। ভয়ে ভয়ে ধীর কদমে পা ফেলে রুমের দরজার সামনে আসে বর্ষা। বাবা, ভেতরে আসবো? বর্ষা, তুই আয় মা, ভেতরে আয়। তোকে কতবার বলেছি আমার রুমে আসতে, নক করা লাগবে না। সৈকত বর্ষাকে টেনে বিছানায় বসিয়ে দেয়। কয়েকটা মিষ্টি মিষ্টি কথা চলে বাবা মেয়ের মধ্যে। বাবা মেয়ের কথা শুনতেই কামিনী জ্বলে ওঠে। মনে মনে জ্বললেও মুখে কিছু বলে না। সৈকতের সামনে কিছু বলার মতো সাহসও তার নেই। কোনো দরকার? এমনি এসেছিস নাকি কিছুর প্রয়োজন? ওই মানে এত ভয় পাচ্ছিস কেন? এর আগে তো কখনো ভয় পাসনি। আজ মাকে কিছু বলার জন্য এত ভয় পাচ্ছিস কেন? আমি বাঘ না সিংহ? পাগলি মেয়ে, নির্ভয়ে বল মা, তোর কি প্রয়োজন? বর্ষা কিভাবে কি বলবে বুঝতে পারছে না, কিভাবে শুরু করবে সেটাও জানে না। এতক্ষণ নিজেকে শক্ত করে আনলেও বাবার চোখের দিকে তাকিয়ে সব গুলিয়ে ফেলেছে। কথাগুলো বলার মতো সাহস সে পাচ্ছে না, তবুও সাহস জুগিয়ে বলে, আসলে বাবা, আমি আমি আমার বিয়ে সম্পর্কে তোমার সাথে কিছু কথা বলতে চাই। বিয়ের কথা শুনে সৈকত শোয়া থেকে উঠে বসে। হ্যাঁ বল, কি বলতে চাস? বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। পড়াশোনার জন্য তো এসব নিয়ে তোকে টেনশন করতে হবে না। আমি ওদের সঙ্গে কথা বলেছি, বিয়ের পরেও তুই পড়াশোনা করতে পারবি। পড়াশোনা নিয়ে না? পড়াশোনা নিয়ে না? তাহলে কি নিয়ে সমস্যা? আসলে বাবা, মানে এত মানে করছিস কেন? কি বলবি নির্ভয়ে খুলে বল। সৈকতের কথার স্বরে বর্ষা কিছুটা সাহস পায়। সাহস জুগিয়ে এক নিঃশ্বাসে বলে, বাবা, আমি একজনকে ভালোবাসি। বর্ষার মুখে এহেন কথা শুনে সৈকত কিছুটা চমক খায়। কামিনী নিজেও চমকে ওঠে, তবে কেউ কিছুই প্রকাশ করে না। ছেলেকে তোমরা চেনো? এহেন কথায় আরো বড়সড় চমক খায় সৈকত ও কামিনী। সৈকত আর চোখে কামিনীর দিকে তাকায়। আমরা ছেলেকে চিনি। কে ছেলেটা? নাম কি? বর্ষা আকাশের নাম নিতে ভয় পাচ্ছে। সৈকত তাকে সাহস জুগিয়ে বলে, ভয় পাচ্ছিস কেন? এখানে ভয় পাবার কি আছে? বল, ছেলেটা কে? বর্ষা কাঁপা কাঁপা গলায় বলে, আকাশ। আকাশ নামটা শুনতেই যেন রুমের মধ্যে বজ্রপাত ঘটে। কামিনী জোরে সোরে চমকে ওঠে। সৈকতের শরীর রাগে ক্ষোভে তরতর করে কাঁপতে থাকে। কোন আকাশ? নাদিম ভাইয়ার বড় ভাইয়া। আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমার যদি বিয়ে করতেই হয় তাহলে তাকেই করব। আমি তাকে ছাড়া বাঁচব না। বর্ষা কথা শেষ করতেই সৈকত তার গালে জোর কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বর্ষা বিছানার কিনারায় থাকায় টাল সামলাতে পারে না, হুমড়ি খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। সৈকত বিছানা থেকে নেমে আসে, বর্ষার 2 বাহু ধরে টেনে তোলে। বাহু ঝাঁকিয়ে শক্ত কণ্ঠে কণ্ঠে চিৎকার করে বলে, তুই কি বলছিস? ভেবে বলছিস? মাথা ঠিক আছে তোর? আমি ভেবেই বলছি, আমি আকাশকেই বিয়ে করব। আমি তাকে ভালোবাসি। সৈকত বর্ষার অপর গালে আবারও থাপ্পড় বসায়। মুহূর্তে বর্ষার 2 গালে থাপ্পড়ের জন্য 5 আঙ্গুলে স্পষ্ট ছাপ বসে যায়। বর্ষা আর্তনাদ করে কেঁদে ওঠে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই ভালোবাসি শব্দ আর একবার উচ্চারণ করলে আমি তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমি বেঁচে থাকতে কখনোই ওই মাছ ব্যবসায়ীর হাতে আমার মেয়েকে বিয়ে দেব না। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না।
আমি তাকে ছাড়া বাঁচবো না। বিয়ে তো তোকে আমার পছন্দ করা ছেলেকেই করতে হবে, আর মরলেও তাদের কাছে গিয়েই মরবি। তবুও আমি আমার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে দেব। আমি এই বিয়ে করব না, কিছুতেই না। আমি দরকার পড়লে পালিয়ে যাব, তবু আকাশকেই বিয়ে করব। সৈকত আবারও বর্ষাকে থাপ্পড় মারতে উদ্যত হয়, তবে এবারে আর থাপ্পড় মারে না। বর্ষা ভয়ে মাথা নিচু করে ফেলে। সৈকত চৌধুরী চিবিয়ে চিবিয়ে বলে, যদি পালিয়ে যাস তাহলে আমাকে বাবা হিসেবে ভুলে যাবি, আমিও ভুলে যাব বর্ষা নামে আমার কোনো মেয়ে ছিল। আর সেদিনই হবে তোর জন্য এই বাড়িতে শেষ দিন। তুমি তো আমার ভালো চাও, হয়তো বড়লোক ছেলের কাছে বিয়ে দিলে আমার টাকার অভাব হবে না, তবে আমি প্রকৃত ভালোবাসাও পাবো না। আর আকাশের সাথে বিয়ে হলে টাকা না থাকলেও আমি ভালোবাসা খুঁজে পাবো। আমি টাকা নয়, আমি ভালোবাসা চাই। বাবা, তুমি দয়া করে আকাশকে মেনে নাও, আমি তাকে ছাড়া অন্য কোথাও সুখী থাকবো না। এই ভালোবাসা বলতে কিচ্ছু আমি বুঝি না, আমার কাছে টাকাই সব। যেখানে টাকা আছে সেখানে সুখ নিজে পায়ে হেঁটে আসবে। আর এইবার আমি যা চাইবো তাই হবে, আমি যেখানে বলবো সেখানেই তোর বিয়ে হবে। বাবা, একটু বোঝার চেষ্টা করো, আমি আকাশকে ছাড়া বাঁচবো না। আর একবারও আকাশের নাম আমার সামনে উচ্চারণ করবে না। সৈকত আবারও কামিনীকে উদ্দেশ্য করে বলে, কামিনী, ওকে আমার রুম থেকে বিদায় করো। আমার সামনে থাকলে ওকে আজ আমি মেরেই ফেলবো। কামিনী বর্ষার কাছে আসে, হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। বর্ষা যাওয়ার আগে বারবার বাবার কাছে কাকুতি মিনতি করতে থাকে। বাবা, এমন করবে না বাবা, একবার আমার দিকটা ভেবে দেখো বাবা, আমি মরে যাব বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। সৈকত বর্ষার কথায় হেলদোল করে না। তার শরীর অনবরত জ্বলছে। এটা সে কখনোই কল্পনাও করেনি। এটা অসম্ভব, সে কিছুতেই পারবে না ওই খ্যাত ছেলেটার হাতে তার ফুলের মতো মেয়েটাকে তুলে দিতে। কামিনী বর্ষাকে টেনে তার রুমে আনে, বিছানা ছুঁড়ে ফেলে দেয়, তারপর কাট কাট গলায় বলে, এতদিন আমার মেয়েকে জ্বালিয়ে শান্তি পাসনি, এখন বিয়ের পরও ছাড়ছিস না। আমি বেঁচে থাকতে কিছুতেই তোকে ওই বাড়ির বউ হতে দেব না। আমিও দেখতে চাই কিভাবে তুই ওই বাড়িতে বউ হয়ে পা রাখিস। কামিনী কথা শেষ করে রুম থেকে বের হয়ে যায়। বর্ষা মেঝেতে বসে পড়ে, হেঁচকি তুলে তুলে কাঁদতে থাকে। আজ প্রথম তাকে তার বাবা থাপ্পড় মেরেছে, এতে তার বিন্দু মাত্র দুঃখ নেই। সে যে আকাশকে পাবে না এটা ভাবলেই দম বন্ধ হয়ে আসছে। না, এটা কখনোই সম্ভব নয়। সে বিয়ে করলে একমাত্র আকাশকেই করবে, নয়তো মরণ ছাড়া তার জন্য আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এখন তার সামনে একটা রাস্তায় খোলা আছে, যা করার তা আজকে রাতেই ঠিক করে রাখতে হবে। বর্ষা মেঝে থেকে উঠে দাঁড়ায়, বিছানায় থেকে ফোনটা দ্রুত তুলে হাতে নেয়, ডায়াল করে চিরচেনা নম্বরটায়, যেটা তার একমাত্র ও শেষ ভরসা। রাস্তার ছাউনিতে আজকের রাতটাও পার করতে হয় আকাশকে। একাকী নির্ঘুম রাত পার করে সে। আজ কিছুতেই তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। মাথার মধ্যে আকুপাকু করছে হাজারো চিন্তা, কিছু সূক্ষ্ম দুঃখ। বারবার আকাশের চোখের পাতায় ভেসে আসছে ছোটবেলার স্মৃতিগুলো। তখনকার জীবনটা কত সুখের ছিল, অন্তত মায়ের আদর পাওয়া যেত। তখন আর এখন তার মায়ের মধ্যে পার্থক্য কত। একটাই মানুষ অথচ কত বৈচিত্র্যময়। সবকিছু ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলে। ধীরে ধীরে রাতের আধার কাটিয়ে দিনের আলো ফুটতে শুরু করে। রাতটা নির্ঘুমেই কেটে যায় আকাশের। আজ সে পাখপাখালির আগেই জেগে ওঠে। রাতেই বর্ষা থেকে একটা মেসেজ এসেছে, তাকে খুব সকালেই পার্কে উপস্থিত হতে বলেছে। আকাশ পার্কের দিকে হাঁটা লাগায়, বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যায়। প্রতিদিন দেরি হলেও আজ সে বর্ষার আগেই এসেছে। এটাই হয়তো প্রথমবার যেখানে আকাশ বর্ষার আসার অপেক্ষা করছে। আকাশের অপেক্ষার অবসান ঘটে একটু পরেই।
বর্ষা হন্তদন্ত পায়ে দৌড়ে আসে। কি হয়েছে বর্ষা, তুমি এভাবে দৌড়ে আসছো কেন? চলো আকাশ, আমাদের এখান থেকে যেতে হবে। কোথায় যাব আমরা? কি হয়েছে খুলে বলো আমায়। যে কোনো সময় বাবা চলে আসতে পারে, আমি যেতে যেতে বলছি, দ্রুত পা চালো। দুজন পা চালিয়ে সামনের দিকে এগিয়ে যায়। খুব সকাল হওয়ায় রিক্সা পাওয়া মুশকিল, যদিও খুব ভোরেই। প্রতিদিন রিক্সা পাওয়া যায় না, তবে আজকে রাস্তা একদম শুনশান ফাঁকা। ঘন্টাখানেক পর তারা একটা রিক্সা খুঁজে পায়। দুজন রিক্সায় চড়ে বসে। রাস্তায় যেতে যেতে বর্ষা আকাশকে সবটা খুলে বলে। আকাশ সবটা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এখন আমরা কোথায় যাচ্ছি? উত্তরা। উত্তরা তো বুঝলাম, কিন্তু কার কাছে? আম্মুর কাছে। তোমার আম্মু? হ্যাঁ, আমার আম্মু। তিনি কি সবটা শুনে আমাদের মেনে নেবেন, নাকি হিতে আরো বিপরীত হতে পারে? আমি কালকে রাতেই আম্মুকে সবটা জানিয়েছি। আমার আম্মু আমার সঙ্গে খুব ফ্রি। তিনি বাবার মতো লোভী নয়, তিনি ঠিক আমাকে বুঝবে। বলেছে যেতে, যা করার তিনি করবে, আর আমার মনে হয় যা করবে আমাদের ভালোর জন্যই করবে। আকাশ বর্ষার প্রতি উত্তরে কিছুই বলে না, চুপচাপ থাকে। দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। রিক্সা নিজের গতিতে চলছে। বর্ষার কথা মতো রিক্সা এসে উত্তরার 11 নম্বর সেক্টরে থামে। দুজন রিক্সা থেকে নেমে আসে, ভাড়া মিটিয়ে সামনে এগিয়ে যায়। বর্ষা আকাশকে নিয়ে দাঁড় করায় একটা 5তলা বিল্ডিং এর সামনে। আকাশ নিচ থেকে মাথা উঁচু করে বিল্ডিংটা এক নজরে দেখে। বিল্ডিং এর মাঝ বরাবর বড় বড় অক্ষরে লেখা সানজিদা ভবন। বর্ষা, তোমার আম্মুর নাম কি? সঞ্জিদা রহমান। কেন? এই বিল্ডিংটা কি তোমার আম্মুর নিজের? হ্যাঁ, শুধু এইটা নয়, এটা বাদেও দুটো বিল্ডিং রয়েছে। তাছাড়াও 3টা বড় গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। তোমার আম্মু এত কিছু কিভাবে অর্জন করেছে? প্রচেষ্টা। আমার মতো আম্মুরও স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর। তবে আব্বু মহিলাদের চাকরি নিয়ে বিবাদে ছিলেন। এসব নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। তারপর সেটা ডিভোর্সের রূপ নেয়। বাবা ছোট একটা বিষয় নিয়ে হুট করে আম্মুকে ডিভোর্স দেয়। তবে এরপর বাবা চাইলেও আম্মু কখনো আর ফিরে যায়নি, বরং নিজের চেষ্টায় আজ নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে। দুজনে কথা বলতে বলতে 4র্থ তলায় উঠে আসে। সঞ্জিদা রহমানের ফ্ল্যাটে কলিং বেল বাজায়। এখানে সে একাই থাকে। এর আগে বর্ষা বেশ কিছুবার এখানে এসেছে, যদিও সৈকত চৌধুরী এসবের কিছুই জানে না। সে এটাও জানে না বর্তমানে সঞ্জিদা রহমানের কি অবস্থা, বা বেঁচে আছে কিনা মরে গেছে। ফ্ল্যাটের দরজা খুলে দেয় একজন মেইড। মহিলাকে বর্ষা চেনে। কুলসুম খালা এবারের বিশ্বস্ত কাজের লোক। কুলসুম বর্ষাকে চিনতে ভুল করে না। হেসে হেসে বলে, আপা, আপনি এসে গেছেন, আসুন ভেতরে আসুন। কুলসুম দরজা থেকে সাইডে দাঁড়ায়। বর্ষা আকাশকে আশ্বস্ত করে দুজনে ভেতরে প্রবেশ করে। ম্যাডাম তো ছাদে গেছে, আমাকে আগেই বলছে আপনি আইবেন, আপনাকে অপেক্ষা করতে বলছে, একটু পরে তিনি চলে আসবেন। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। কুলসুম রান্নাঘরে চলে যায়। বর্ষা ও আকাশ বসে থাকে ড্রয়িং রুমে। আকাশ ইতিমধ্যে চিন্তিত হয়ে পড়েছে। বর্ষা বারবার তাকে আশ্বস্ত করছে। একটু পরে সঞ্জিদা রহমান নিচে নেমে ওঠে। প্রথমে বর্ষাকে দেখে বলে, তুমি এসে গেছো? হ্যাঁ মা। আকাশ সঞ্জিদা রহমানের দিকে ভয়ে ভয়ে তাকায় না, না তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন? আকাশ সঞ্জিদা রহমানকে দেখে কথা শেষ করতে পারে না, অবাক হয়ে যায়। সে রাস্তায় যে মহিলাকে বখাটে ছেলেদের থেকে বাঁচিয়েছিল, এখন তিনি তার সামনে দাঁড়িয়ে আছে। সঞ্জিদা ও আকাশকে দেখে হতবাক হয়ে যায়। তুমি? আপনি? বর্ষা দুজনের দিকে হা করে তাকিয়ে থাকে। তোমরা কি আগে থেকেই একে অপরকে চেনো? কিন্তু কিভাবে?
চিনব না কেন, খুব ভালো করেই চিনি। সঞ্জিদা ইশারায় আকাশকে বসতে বলে। আকাশ হন্তদন্ত হয়ে বসে পড়ে। সঞ্জিদা তাদের সামনাসামনি সোফায় বসে। কিছুক্ষণ এটা ওটা বলে বর্ষাকে সবকিছু খুলে বলে। বর্ষাও তাদের বিষয়টা সঞ্জিদা রহমানকে খুলে বলে। এরপর আসে মূল কথায়। সব কিছুই বুঝলাম, তাহলে তোমরা এখন চাচ্ছ কি? আকাশ নতজান হয়ে আছে। বর্ষা ধীর গতিতে উত্তর দেয়, আমি আকাশকে ছাড়া বাঁচবো না। আমি আকাশকে বিয়ে করতে চাই। সঞ্জিদা আকাশকে উদ্দেশ্য করে বলে। আর তুমি তুমি কি চাইছো? আকাশ ধীরে ধীরে মাথা উঁচু করে মোলায়েম কণ্ঠে বলে, আমিও বর্ষাকে বিয়ে করতে চাই। বুঝলাম। তোমার আপাতত না আছে চাকরি আর না আছে থাকার মতো জায়গা। বিয়ের পর তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? আমি চাকরি ট্রাই করছি, আর যতদিন পাবো না ততদিন ছোট কোনো ব্যবসা করব। আশা করি প্রথম প্রথম একটু কষ্ট হলেও আমরা সামলে নিতে পারবো। শিওর? জি। তোমরা যখন চাইছো আমি এতে বাধা দেব না। আমি নিজেই দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। তবে একটা কথা মাথায় রাখবে, বিয়ের পর আমার মেয়ে কোনো কষ্ট হলে বা আমার মেয়ের সঙ্গে অন্যায় কিছু ঘটলে যে বিয়ে আমি দিচ্ছি সে বিয়ে ভাঙতে আমার হাতও কাঁপবে না। আমি বেঁচে থাকতে কখনোই বর্ষাকে কষ্ট স্পর্শ করতে পারবে না। আমি সর্বদা তাকে আগলে নেব। তাদের মধ্যে আরো কিছুক্ষণ আলাপ আলোচনা হয়। নাস্তা শেষ করে তিনজন বেরিয়ে পড়ে কাজী অফিসের উদ্দেশ্যে। সঞ্জিদা রহমান আগে থেকেই সেখানে সবকিছু ঠিকঠাক রেখেছিল। অবশেষে বর্ষা ও আকাশের বিবাহ সম্পূর্ণ হয়। সঞ্জিদা নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে সম্পূর্ণ করে। বর্ষা ও আকাশের মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। বিয়ে শেষে তারা বাড়ি ফিরে আসে। সঞ্জিদা আকাশকে ডাক দেয়, তার হাতে কিছু চাবি তুলে দিয়ে বলে, এখানে ফ্ল্যাট এবং গাড়ির চাবি রয়েছে। আজকে থেকে এগুলো তোমাদের। আমার যা কিছু রয়েছে সব কিছুই আমার মেয়ের। আজ থেকে এগুলোর দায়িত্ব তোমার। কাল থেকে তুমি কোম্পানিতে জয়েন করবে। সব কিছু তোমাকেই সামলাতে হবে। আমার বয়স হয়েছে, এবার আমি একটু স্বস্তি চাই। নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখতে শিখো। 2 বছর পর সন্ধ্যা পেরিয়েছে। কিছুক্ষণ আগে বর্ষা আয়নায় নিজেকে আরো একবার দেখে নেয়। আজ সে লাল রঙের শাড়িটা পরেছে। এই শাড়িটা তাকে আকাশ প্রথম গিফট করেছিল। শাড়িটা নর্মাল, সস্তা হলেও এর কদর বর্ষার কাছে ঢের বেশি। আগের চেয়ে পরিস্থিতি এখন অনেক পরিবর্তন হয়েছে। যে আকাশ নিজের খাবার জোগাড় করতে হিমশিম খেত, আজ সে 3টা গার্মেন্টসের মালিক। বড় বড় বিল্ডিং এখন তার মালিকানায়। এখন সে নিজেই শত শত মানুষের মুখে খাবার তুলে দেয়। শুধু গার্মেন্ট নয়, ঢাকা শহরের বেস্ট ইঞ্জিনিয়ার কোম্পানির একমাত্র মালিক সে। এখন আর তার কিছুরই অভাব নেই। বর্ষা 2 হাতে মোটা স্বর্ণের চুড়ি জোড়া পরে। এছাড়া আজ সে বেশি সাজগোজ করবে না। কানে সিটি গোল্ডের এক জোড়া ঝুমকা পড়েছে, যদিও তার স্বর্ণের দুল রয়েছে। বর্ষা রেডি হতে হতেই আকাশ রুমে এসে পড়ে। বর্ষা আকাশের দিকে সূক্ষ্ম নজর বোলায়। স্যুট প্যান্ট হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি পরে তৈরি হয়েছে সে। বর্ষার কাছে এই আকাশকে একদম নতুন লাগে। সেই পুরনো আকাশের সঙ্গে আজকের আকাশের কত তফাৎ। এভাবে কি দেখছো? তোমাকে। আমাকে তো প্রতিদিনই দেখো, আজকে নতুন নয়। তুমি আমার কাছে সবসময় নতুন। দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। আকাশ তাড়া দিয়ে বলে, হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? তাহলে চলো চলো। আকাশ বর্ষাকে তাড়াহুড়ো করে বাইরে নিয়ে আসে। বাইরে কালো মার্সিডিস গাড়ি নিয়ে অপেক্ষা করছে ড্রাইভার। দুজনে গাড়িতে উঠে বসলে গাড়িটা চলতে শুরু করে। বর্ষা আকাশকে বলে, আমার মনে হচ্ছে এভাবে যাওয়াটা আমাদের উচিত নয়। আমাদের দেখে তারা যদি অপমান করে, আমাদের তো ইনভাইটও করেনি। পরিবারের কাছে যেতে কি ইনভাইটের প্রয়োজন?
আমার বিশ্বাস ওরা আমাদের দেখে অনেক খুশি হবে। এই 2 বছরে তাদের সঙ্গে আমাদের একবারও দেখা হয়নি। এছাড়াও তারা যদি শোনে আমি এত বড় লোক হয়ে গেছি তাহলে নিশ্চয়ই খুশি হবে। তবু আমার ভয় হচ্ছে ওরা তোমাকে আবার অপমান না করে। ধ্যাৎ পাগলি, যেমন ভাবছো তেমন কিছুই হবে না। বর্ষা আর কথা বাড়ায় না, চুপ করে থাকে। নাদিমের ছেলে বাবু হয়েছে। আজ ছেলের 1 বছর পূর্ণ হওয়ায় চৌধুরী বাড়িতে তার জন্মদিন পালন হবে। আকাশের সঙ্গে তাদের যোগাযোগ নেই। আকাশ চাইছে তাদের হুট করে গিয়ে সারপ্রাইজ দেবে। কিছুক্ষণ পর গাড়িটা এসে থামে চৌধুরী বাড়িতে। ভেতর থেকে দুজন বের হয়ে আসে। বর্ষা ছলো ছলো নজরে খেয়াল করে বাড়িটা। এই বাড়িতেই তার বেড়ে ওঠা, ছোট থেকে বড় হয়েছে এই বাড়িতেই। আর আজ 2 বছর ধরে এই বাড়িটা সে চোখেও দেখেনি। আর না চোখে দেখেছে বাবাকে, অথচ আগে বাবাকে ছাড়া সে একটা দিনও পার করতে পারতো না। আকাশ বর্ষার কাঁধে হাত রাখে, আশ্বস্ত করে ভেতরে এগিয়ে যায়। এখনো অনুষ্ঠান শুরু হয়নি, সবেমাত্র কিছু মানুষজন আসা শুরু করেছে। ভেতরে হলরুমে বাড়ির সবাই উপস্থিত। নাদিম ডেকোরেশনের কাজে হাত লাগিয়েছে। সায়রা এবং কামিনী এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছে। আফজাল এবং সৈকত চৌধুরী সোফায় বসে হেসে হেসে গল্প করছে। সবাইকে এতদিন পর দেখে আকাশের চোখ ছলছল করে ওঠে। আকাশ নাদিমের দিকে এগিয়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই তাকে জড়িয়ে ধরে। ভাই আমার, কেমন আছিস? কতদিন পর তোকে দেখছি। নাদিম চমকে ওঠে। এখানে এতদিন পর আকাশকে দেখে নাদিম সহ বাড়ির সবাই বড়সড় চমক খায়। নাদিম ঝাটকা মেরে আকাশকে দূরে সরিয়ে দেয়। অনেকদিন তোদের দেখি না, তাই সবার সঙ্গে দেখা করতে চলে এলাম। সায়রা, আফজাল সহ সবাই আকাশের দিকে এগিয়ে আসে। আকাশকে বলে, তুই? মা, বাবা, তোমরা কেমন আছো? কতদিন পর তোমাদের দেখছি। জানো, তোমাদের এক নজর দেখার জন্য আমার মনটা ছটফট করতো। আজ আমি তোমাদের দেখে শান্তি পাচ্ছি। তুই এখানে কেন এসেছিস? আকাশ সায়রার কথায় অবাক হয়ে যায়। মা, তুমি খুশি হওনি আমি আশায়? সায়রা এদিকে ওদিকে তাকিয়ে দেখে চারিদিকে মানুষ দেখছে কিনা। নাদিম চোয়াল শক্ত করে আকাশের দিকে তাকায়। আকাশের হাত শক্ত করে চেপে ধরে, সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে আসে। তার পেছনে পেছনে বর্ষা সহ সবাই আসে। রুমের মধ্যে ঝটকা মেরে আকাশকে ছেড়ে দেয় নাদিম। আকাশ পড়তে পড়তেও নিজেকে সামলে নেয়। তুমি এখানে কেন এসছো? তোমাকে কি আমরা ইনভাইট করেছি? ভাই, এটা কি বলছিস? তোর কাছে আসার জন্য কি আমায় ইনভাইট করার প্রয়োজন আছে? এসব নাটক বাদ দে। এতদিন তো সব কিছু ভালোই চলছিল, তোর আবার আসার কি দরকার? তবুও এত বড় আয়োজনে কত বড় বড় মানুষ এখানে থাকবে। সৈকত বর্ষা ও আকাশের দিকে কটু চোখে তাকিয়ে সায়রাকে বলে, যা করার দ্রুত করুন। মানুষজন আসার আগেই এই ফকিন্নি দুটোকে বাড়ি থেকে বের করে দিন। আমার মান সম্মান বলেও কিছু একটা আছে। এত বড় অনুষ্ঠানে বড় বড় ব্যক্তিরা আসবে, তাদের সামনে ওরা যেন কিছুতেই না থাকে। বাবা, এসব কি বলছো তুমি? বাবা? কে তোর বাবা? আমি তোর বাবা নই। যেদিন থেকে তুই এই বাড়ি থেকে চলে গেছিস সেদিন থেকে আমার মেয়ে মারা গেছে। এখন তোরা আমার কাছে রাস্তার ছোট লোক, ফকিন্নি ছাড়া কিছুই না। ও যেমন ফকিন্নি, ওর সঙ্গে বিয়ে করে তুইও ফকিন্নি হয়েছিস। মুখ সামলিয়ে কথা বলবে বাবা। আমাকে যা বলার বলো, আকাশকে নিয়ে আর একটাও বাজে কথা নয়। খুশি পাশ থেকে মুখ ভেঙচিয়ে বলে, ফকিন্নিকে তো ফকিন্নি বলবে। তোরা কি বড় লোক নাকি যে তোদের কোটিপতি বলবে? ছোট লোকের বাচ্চা। যেই দেখেছিস আজকে এই বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হবে, অমনি বাহানা দেখিয়ে খেতে চলে এসেছিস। আর তোদের মতো ছোট লোকদের আমার ভালো করেই চেনা আছে। জীবনে তো ভালো মন্দ খেতে পারিস না, তাই যেখানে অনুষ্ঠান হয় সেখানেই হাত পাততে চলে আসিস।
বর্ষা খুশিকে চিৎকার করে ধমক দেয়। মুখ সামলিয়ে কথা বলবি। খুশি যা বলেছে ঠিকই তো বলেছে। নাদিম আকাশের দিকে তাকিয়ে টিটকারি মেরে বলে, আবার দেখো, বড়লোক সাজার জন্য স্যুট প্যান্ট পরে এসেছি। কাক কাকেই থাকি, পালক লাগালেও ময়ূর হয়ে যায় না। আরে বর্ষার দিকে দেখো, ফুটপাতের একটা শাড়ি পরে চলে এসেছে। লোক দেখানোর জন্য হাতে আবার চুড়ি। সবাই তো আর পাগল না সিটি গোল্ডকে স্বর্ণ ভাববে। একজন মাছ বিক্রেতার সাথে বিয়ে করলে এগুলোই জুটবে। ব্যাস, অনেক হয়েছে। আর একটাও কথা নয়, আমরা এখানে খাবার জন্য আসিনি। এসেছিলাম সবার সঙ্গে দেখা করতে। ভেবেছিলাম সবাই এতদিন পর আমাদের দেখে খুশি হবে, নয়তো কখনোই আসতাম না। খুশি আকাশের দিকে তাকিয়ে মুখ বেঞ্চায়। বর্ষার হাতে ছোট একটা গিফট বক্স, রঙিন কাগজে মোড়ানো। খুশি সেটা ছু মেরে নিয়ে নেয়। অনুষ্ঠানে কেউ এসব নিয়ে আসে? এত ছোট? এর মধ্যে আছে কিছু, নাকি লোক দেখানোর জন্য ফাঁকা? আর থাকলেও নিশ্চয় 2-1 টাকার চকলেট, নয়তো 10 টাকার খেলনা গাড়ি। এছাড়া আর কি বা দেওয়ার সামর্থ্য আছে? কথা শেষ করেই খুশি সেটা মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। বর্ষা ও আকাশ অপমানে লজ্জায় মাথা নিচু করে ফেলে। নাদিম বাঁকা হেসে গিফটটা মেঝে থেকে তুলে নেয়। আরে ফেলে দিচ্ছ কেন? আমরাও দেখি এই মাছ বিক্রেতা কি গিফট এনেছে। নাদিমের কথায় সবাই জোরে জোরে হাসতে থাকে। বর্ষা অপমানে কেঁদে ফেলে। চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে মেঝেতে। নাদিম গিফটটা খোলে। ভেতরে ডায়মন্ডের রিং দেখে সবাই চমকে ওঠে। ডায়মন্ডের রিং? ভালো করে দেখো তো, আসলে কি ডায়মন্ডের রিং নাকি নকল? না, এটা আসল ডায়মন্ডের রিং। কিন্তু এই ফকন্নিগুলো এত দামের গিফট পাবে কোথায়? আকাশ কিছু বলতে নিলেই নাদিম তাকে থামিয়ে দেয়। তারপর বলে, কোথায় পেয়েছিস এটা? নিশ্চয়ই চুরি করেছিস, নয়তো এত টাকা কোথায় পাবি? বল বল, কোথা থেকে চুরি করেছিস? চুরি কেন করব? এটা আমার নিজের উপার্জনে কেনা। আমাদের কি পাগল মনে হয়? আমরা এত বড় চাকরি করে একটা ডায়মন্ডের রিং কিনতে হিমশিম খাই, কিনতে পারি না। আর তুই মাছ বিক্রি করে এত টাকা দামি একটা ডায়মন্ডের রিং কিনে ফেললি? সত্যি করে বল ছোট লোকের বাচ্চা, এই রিং কোথায় পেয়েছিস? নাদিম, ভদ্র ভাষায় কথা বল। বলে যাস না আমি তোর বড় ভাই। বড় ভাই মাই ফুট, আমি তোকে ভাই হিসেবে মানি না। তুই কি আমাদের আবার সম্মান নষ্ট করার চেষ্টা করছিস? মানে আমি তোমার সম্মান কেন নষ্ট করব? কি ভেবেছিস আমরা কিছুই বুঝি না? নিশ্চয়ই এটা বড় একটা দোকান থেকে চুরি করে এনেছিস। এটা আমাদের দিচ্ছিস যেন পরবর্তীতে পুলিশ আমাদের ধরতে আসে আর আমাদের সম্মান নষ্ট হয়। তোরা যেমনটা ভাবছিস আসলে তেমন কিছুই না। চুপ কর, তুই আর একটা কথাও বলবি না। আগে যেমন ছিলিস এখনও ঠিক তেমনই আছিস। আগেও চেষ্টা করতি আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার, এখনও তাই করিস। তোর কি একটুও লজ্জাবোধ বলতে কিচ্ছু নেই? নাকি আমরা তোর শত্রু? কী দোষ করেছি আমরা? কেন আমাদের পেছনে পড়ে আছিস? মা, তোমরা আমাকে ভুল বুঝছো। এটা চুরি করা রিং নয়, এটা আমাদেরই কেনা। আর আমি শুধুই তোমাদের সাথে দেখা করতে এসেছি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। দেখা করা হয়ে গেছে, সকলের সাথেই দেখা হয়েছে। তোমার উদ্দেশ্য যদি শুধু দেখা করাই হয়, তবে তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। এবার তুমি আসতে পারো। গেস্ট চলে আসার আগেই তুমি বের হয়ে যাও। এবার অন্তত তোমার পরিচয় গোপন রেখে আমাদের সম্মানটা রক্ষা করো। আফজাল হোসেনের কথা শুনে আকাশ ভীষণ কষ্ট পায়। সে ভেবেছিল এখানে আসার পর সবাই তাকে দেখে খুশি হবে, তবে আর তার ভাবনা ভুল ছিল। বরং এরা তাকে ছাড়া খুশিই আছে। আমার পরিচয় জানাজানি হলে যদি তোমাদের সম্মান নষ্ট হয়, তাহলে আমি চলে যাচ্ছি বাবা। এখানে এসে বড় ভুল করে ফেললাম, আমাকে ক্ষমা করে দিও। জ্ঞান দেওয়া হয়ে গেলে এবার আসতে পারো। তাড়াতাড়ি ফিরে যেও, অন্তত আমাদের উদ্ধার করো। বর্ষা, চলে এসো। বর্ষা আকাশের দিকে এগিয়ে যায়। দুজন মিলে রুম থেকে বের হয়ে যেতে নিলে পেছন থেকে খুশি থামিয়ে দেয়। দাঁড়াও। আকাশ এবং বর্ষা দাঁড়িয়ে যায়। পেছনে ফিরে খুশির দিকে তাকায়। খুশি তাদের দিকে এগিয়ে যায়। বর্ষার হাতে রিংটা তুলে দিয়ে চিবিয়ে চিবিয়ে শক্ত কণ্ঠে বলে,
তোদের রিং তোদের কাছে রাখ। আমরা এসব চুরি করার রিং গ্রহণ করি না। ছোট লোকের বাচ্চা পরবর্তী সময়ে আমাদের বাড়ির আশেপাশেও আসবে না। যদি এতই খাবারের অভাব হয় আমাদের খবর পাঠাবি, আমরা খাবার পাঠিয়ে দেব। আমরা এমনিতেই রাস্তার কুকুরদের খাবার বিলিয়ে দেই, তবুও তোরা আমাদের চোখের সামনে আসবি না। বর্ষা ছলছল নয়নে খুশি সহ সকলের দিকে তাকায়। আকাশ বর্ষার হাত চেপে ধরে, তাকে টেনে নিয়ে বাইরে আসে। এদিক ওদিক না তাকিয়ে সোজা গিয়ে উঠে বসে গাড়িতে। গাড়িটা চৌধুরী বাড়ি থেকে বের হয়ে উত্তরার দিকে চলতে আরম্ভ করে। বর্ষাকে এত অপমান আগে কেউ কখনো করেনি। সে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আকাশ বর্ষাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সরি বর্ষা, আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো। আমি ভেবেছিলাম এতদিন পর আমাদের দেখে ওরা খুশি হবে, তুমিও তোমার বাবার সঙ্গে দেখা করতে পারবে, বাবা মেয়ের অভিযোগ ফুরোবে, সবকিছু আগের মতো হয়ে উঠবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। ওরা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আমাদের সবকিছু খুলে বলারও সুযোগ দিল না। নিজেদের ভাবনা অনুযায়ী চোরের অপবাদ সহ নানান অপমান করলো। আই এম রিয়েলি সরি বর্ষা। আপনি সরি বলছেন কেন? এখানে আপনার কি ভুল? ভুল তো ওই অমানুষগুলো, যারা মানুষকে মানুষ মনে করে না। বর্ষা আকাশের কাঁধে মাথা রাখে। আকাশ বর্ষাকে সান্ত্বনা দেয়। সারাটা রাস্তা দুজনে চুপচাপ থাকে, কোনো প্রকার কথা বলে না। দুজনেরই মন ভালো নেই। এতটা অপমান করলে কেই বা স্বাভাবিক হতে পারবে না। কিছুক্ষণ বাদেই তারা বাড়ি পৌঁছে যায়। কলিং বেল বাজালে সঞ্জিদা এসে দরজা খুলে দেয়। কি ব্যাপার, এত তাড়াতাড়ি তোরা ফিরে এলি যে? এমনি মা, ভালো লাগছিল না। বর্ষা ও আকাশ গিয়ে সোফায় বসে পড়ে। সঞ্জিদা দুজনের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে। কি ব্যাপার, তোদের এরকম লাগছে কেন? কি হয়েছে? কি হবে? কিছুই হয়নি। আকাশ, তুমি বলো তো বাবা, কি হয়েছে? তোমাদের এমন দেখাচ্ছে কেন? নিশ্চয়ই ওরা তোমাদের কিছু বলেছে। কি বলেছে? সব কিছু খুলে বলো আমাকে। আকাশ একে একে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর সঞ্জিদা হতবাক হয়ে যায়। আমি জানতাম এমন কিছুই হবে। ওরা শুধরানোর মানুষ নয়। আমি আগেই মানা করেছিলাম তোমাদের, শুনলে না তো আমার কথা। আপনার কথা শোনাই উচিত ছিল। যদি আপনার কথা শুনে না যেতাম তাহলে আমার জন্য বর্ষাকে এত অপমান হতে হতো না। আমি কিছুতেই বুঝতে পারছি না একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে। টাকার অহংকারে তারা অন্ধ হয়ে গেছে। এভাবে আর কতদিন মুখ বুজে সব কিছু সহ্য করবে? ওদের সামনে সব কিছু আনতে হবে, আর নয় এবার ওদের উচিত জবাব দিতে হবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, এবার ওদের উচিত জবাব দিতেই হবে। যার জন্য খেয়ে পড়ে বেঁচে আছে তাকেই এত অপমান করে স্পর্ধা তারা কোথায় পায়? সঞ্জিদার কথায় আকাশের মধ্যে একটা অদৃশ্য জেদ চেপে বসে। সে শক্ত কণ্ঠে বলে, আপনি ঠিক বলেছেন, এবার তাদের জবাব দিতেই হবে। অনেক হয়েছে অপমান সহ্য করা, এবার আমি আসল জায়গায় আসল জবাব দেব। মানে কি করতে চাইছো তুমি? নাদিম এবং তোমার বাবা দুজনই আমার কোম্পানির শাখায় চাকরি করে। তাদের আমি ইচ্ছাকৃত অতিরিক্ত বেতন দেই। তারা অবশ্য এটা জানে না এই অফিসের বস কে, কে এই অফিসের মালিক। 17 তারিখে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমার প্রত্যেক শাখার বড় বড় চাকরিজীবীরা থাকবে। আর 17 তারিখেই সবার সাথে আমার মত বিনিময় করার দিন। কিছু সংখ্যক মানুষ বাদে কেউ আমাকে চেনে না, এজন্য সেদিন চেনা জানার জন্য অনুষ্ঠান উপস্থাপন করা হয়েছে। সেদিন নিশ্চয়ই ওরা সবাই অনুষ্ঠানে থাকবে। সেদিন আমি ওদের উচিত জবাব দেব। সেদিন ওরা পাবে আমার আসল পরিচয়। তাদের করা অপমানের প্রত্যেকটা আমি কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। অহংকার গর্ব ভেঙে চুরমার করে দেব সকলের সামনে। কিন্তু এটা করা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। সেদিন ওখানে আকাশকে দেখে ওরা আবার অপমান করতে আসবে, আর তখনই ওদের উচিত জবাব দিতে হবে, বুঝিয়ে দিতে হবে আসলে ছোট লোক কে, ওরা নাকি আমরা। সময় চলতে থাকে নিজ তাগিদে।
অবশেষে ঘনিয়ে আসে সেই বহু প্রতীক্ষিত দিন। আজ 17ই জুলাই। সন্ধ্যার পর থেকে কনফারেন্স শুরু হবে। আকাশ আগে থেকেই বর্ষাকে রেডি হয়ে থাকতে বলেছে। সে গেছে বিশেষ একটা কাজে। আকাশ বেশ কিছু দামি ডায়মন্ডের গহনা ও পোশাক রেখে গেছে। বর্ষা সেগুলো নিয়ে আসে। সন্ধ্যা নামার আগেই বর্ষা আয়নার সামনে বসে পড়ে। আকাশে দেওয়া চোখ ধাঁধানো সাদা শাড়িটা হাতে তুলে নেয়। সাদা শাড়িটা যেন আজ নতুন রূপ পেল। আকাশের আনা দামি শাড়ি আলো পড়তেই সারা ঘর জুড়ে ঝিলমিল করে উঠছে। পল্লুর সিলভার গ্রিলটা যেন আলোতে আগুনের মতো ঝলসে উঠেছে। সে আস্তে আস্তে শাড়িটা গায়ে জড়ায়, নিখুঁত প্লিট করে কোমরে টাক দেয়। ব্লাউজটা ফিটিং বোট নেট, হালকা হাতা। গয়নার বাক্স খুলতেই বেশ অবাক হয় বর্ষা। এত সব গহনা পরা তার পছন্দ নয়, তবুও আকাশের কথা মতো তাকে আজ পরতেই হবে। বর্ষা গলায় প্রথমে পরে গোল্ডের ডায়মন্ড চোকার, তার নিচে পাতলা সোনার চেন, তাতে ছোট ডায়মন্ড, কানে জোড়া ডায়মন্ড স্ট্যান্ড। এত নিখুঁত কাটা যে ছোট হলেও আলোয় ঝকমক করছে। ডান হাতে ট্রেনিস ব্রেসলেট, বাম হাতে ভারী সোনার কড়া, আঙুলে একপাশে একক ডায়মন্ড রিং, অন্য হাতে ক্লাস্টার রিং। চুল বাঁধল সেন্টার প্লাট সিল্ক বান করে। বানের পাশে ছোট ডায়মন্ড হেয়ারপিন, গালে হালকা রোজ ব্লাশ, ঠোঁটে নিউড রোজ লিপস্টিক, চোখের পাতায় স্পেন সিমার কাজল আর পাতলা উইন্ড লাইনার। সবশেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই অভিভূত হয়ে যায় বর্ষা। সাদা শাড়ির সাথে ঝকমকে এই সাজে বর্ষা যেন হেঁটে আসা কোনো গোপন রাজবাড়ির কন্যা। বড়লোকী নয়, বরং এক ধরনের নীরব আভিজাত্য ছড়িয়ে পড়ল সারা দেহে। আজকের কনফারেন্স প্রবেশ করবে সে নিজের আলোয়, নিজের রূপে। আজ সাজগোজের মধ্যে কোনো কমতি রাখে না। বর্ষা সম্পূর্ণ রেডি হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর আকাশ বাড়ি ফিরে আসে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিক ধুধু অন্ধকার। আকাশ বর্ষাকে নিতে রুমে আসে। বর্ষাকে এই সাজে দেখে আকাশ চমকে ওঠে। তার চোখ জোড়া ধাঁধানো সৌন্দর্যের মাঝে হারিয়ে যায়। তার দিকে আকাশের এমনভাবে তাকিয়ে থাকায় লজ্জা পেয়ে যায়। মাশাআল্লাহ, বর্ষা তোমাকে অনেক সুন্দর লাগছে। বর্ষা আরো লজ্জা পেয়ে যায়, লজ্জায় মাথা নুইয়ে ফেলে। ফের বর্ষা আকাশকে দেখে আজকে আকাশও নতুন সাজে সেজেছে। স্যুট প্যান্ট, ব্র্যান্ডের দামি ঘড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, একদম নতুন রূপে, নতুন আকাশ। আপনাকেও অনেক সুন্দর লাগছে। বর্ষার কথায় আকাশ মুচকি হাসে। এসো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বর্ষা আকাশের কথায় হাতে পার্স নিয়ে বের হয়ে আসে। ইতিমধ্যে গাড়িতে সঞ্জিদা রহমান বসে আছে। মূলত সে আকাশের সঙ্গে জরুরি একটা মিটিংয়ে ছিল। তাদের পেছনে আরও একটা গাড়ি রয়েছে। সেখানে আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সহ কিছু বডিগার্ড রয়েছে। গাড়ি দুটো চলতে শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যায় উত্তর স্থানে। আকাশ, সঞ্জিদা, বর্ষা গাড়ি থেকে নেমে আসে। তাদের সামনে ও পেছনে সতর্ক ভঙ্গিতে এগিয়ে চলেছে বডিগার্ডগুলো। পার্টিতে ঢোকার পূর্বে আকাশ তাদেরকে বলে, আপাতত তোমাদের আমার সঙ্গে থাকতে হবে না। আমি শুরুতেই সকলকে আমার আসল পরিচয় দিতে চাই না। কিছুক্ষণের জন্য তোমরা দূরে থেকে আমাকে ফলো করো। বডিগার্ডগুলো বাইরে দাঁড়িয়ে থাকে। আকাশ সঞ্জিদা ও বর্ষাকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে অনেক মানুষ রয়েছে। চারিদিকে মানুষ গিজগিজ করছে। এখানে সবাই আকাশের অফিসের এমপ্লয়ি, তবে কেউ আকাশকে চেনে না। আর যে কজন চেনে তাদের আকাশ আগেই বলে রেখেছে, যেন শুরুতেই পরিচয় না দেয়।
এখানে সকলের মতো নাদিম সৈকত চৌধুরীও রয়েছে। তাছাড়া তারা সপরিবারে এসেছে। বাড়ির সবাই রয়েছে পর্যায়ে। খুশি নজরে আসে বর্ষা। খুশি দূর থেকে বর্ষাকে দেখে বড়সড় চমক খায়, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। খুশি নাদিমকে ডেকে বলে, এখানে তোমার ভাই কি করছে? হ্যাঁ তাই তো, ওরা এখানে কেন? খুশির কথা তারা সবাই আকাশের দিকে তাকায়। সৈকত চৌধুরী তাদের সঙ্গে সঞ্জিদাকে দেখে কেন যেন একটু বেশি রেগে যায়। কেন আবার? যেই দেখেছে খাওয়া দাওয়া অমনি ছোট লোকের বাচ্চারা এখানে হাজির। আজ আবার আরও একটা ভিখারি যোগ হয়েছে। চলো আমরা গিয়ে দেখি। নাদিমের কথায় সবাই আকাশদের দিকে এগিয়ে যায়। আকাশ জানতো এরা সবাই তার কাছে আসবেই। সঞ্জিদা সবাইকে দেখে দ্বিগুণ রেগে যায়, তবে মুখে কিছুই প্রকাশ করে না। অপেক্ষা করতে থাকে মোক্ষম সময়ের। খুশি বর্ষাকে বলে, কি ব্যাপার, তোরা এখানে কেন? এখানে ঢুকলি কিভাবে? কেন, এই কনফারেন্স কি শুধু তোর হাজবেন্ড আর বাপের জন্য? অন্য কেউ আসতে পারবে না এমন কোথাও উল্লেখ আছে? বর্ষার কথায় খুশি চমকে ওঠে। দেখেছো তোমরা, এই ছোট লোকের বাচ্চা আমার সঙ্গে কিভাবে কথা বলছে? এখানে আসতে হলে কিছু যোগ্যতা অর্জন করতে হয়, যে কেউ এখানে আসার মতো মর্যাদা রাখে না, বিশেষ করে এই কনফারেন্স মাছ ব্যবসায়ীদের জন্য। আকাশ নাদিমের দিকে দুপা এগিয়ে এসে বলে। নাদিম আরো দুপা এগিয়ে গিয়ে নাটক করে বলে, ছি ছি, শরীর থেকে মাছের আষ্টে গন্ধ আসে, দূরে যাও। তোমার মতো মাছ ব্যবসায়ীর জন্য জায়গাটা অপরিষ্কার হয়ে যাচ্ছে। এই মেয়ে, এইসব গহনা নিচে সস্তা ফুটপাতে, এগুলো পরে এমন ভাব নিচ্ছ যেন ডায়মন্ড পরেছ। আর যতই ভাব নাও, পাখা লাগাইলেও কাক মৌর হয়ে যায় না। মা, এটা বলার কি আছে? এগুলো তো ফুটপাতেরই। ওরা আবার এর চেয়ে বেশি দামি জিনিস কোথায় পাবে? খুশির কথার জবাবে সঞ্জিদা রহমান শক্ত কণ্ঠে বলে, ছোট লোকেরা কখনো কাজ ছেড়ে হীরার মূল্য বুঝে না। সঞ্জিদা রহমানের কথায় খুশি চুপ হয়ে যায়। সৈকত চৌধুরী পাশ থেকে বলে, এগুলো সস্তা ছাড়া আর কি বা হবে? ডায়মন্ড কেনার সামর্থ্য কি তোমাদের মতো ভিখারির আছে? তোমাদের মতো থার্ড ক্লাস রাস্তায় পড়ে থাকা ছোট লোকেদের ভেতরে কে এলাও করলো? কে থার্ড ক্লাস সেটা সময় আসলেই বোঝা যাবে। তোমার গর্ব দেখে মনে হচ্ছে এই কোম্পানির মালিক তোমরাই। আহ বাবা, এত অপমান করছো কেন? স্বপ্ন দেখতে তো টাকা নাদিম লাগে না। বেচারারা যখন চাইছে মাছ বিক্রেতা থেকে কোম্পানি মালিক হতে, তখন স্বপ্ন দেখুক না। নাদিমের কথায় বাকিরা হেসে ওঠে। একের পর এক অপমান অপদস্থ করতে থাকে আকাশদের, যদিও এতে তারা অপমানিত বোধ করে না। সব কিছু বুঝলাম, কিন্তু এই ছোট লোকগুলো এর মধ্যে কিভাবে প্রবেশ করলো? আর এখানে এদের কাজই বা কি? খুশি, তুমি এখনো বুঝতে পারছো না? ওরা অতিরিক্ত ভাব নিয়ে এসেছে যেন ঢুকতে অসুবিধা না হয়। আর তুমি তো জানোই, যেখানে সুস্বাদু খাবারের গন্ধ, সেখানে মাছি তো ঘুরঘুর করবেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এদের মতো থার্ড ক্লাস মানুষের কাছ থেকে এর চেয়ে আর কি বা আশা করা যায়? খুশি, ভদ্রভাবে কথা বল, ভুলে যাস না কাকে কি বলছিস। আমি তোর বড় বোন। বর্ষার কথায় খুশি উচ্চস্বরে হাসতে থাকে। কিছু মানুষ তাদের কার্যকলাপ লক্ষ্য করে চলেছে। খুশি বর্ষাকে বলে, তোকে তো বোন হিসাবে আমি কোনোদিনই মানি না। সাধারণ একজন মাছ ব্যবসায়ীর বউ হয়ে আমার বোন হওয়ার স্বপ্ন দেখিস? সবাই যদি জানি তোর মতো ভিখারি আমার বোন, তাহলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। খুশি, আস্তে আস্তে, তোর মতো মেয়ের মুখে আমার নাম মানাই না। আমার নাম উচ্চারণ করতে হলে যোগ্যতার প্রয়োজন, যা তোর নেই। রাস্তায় মাছ বিক্রি করা ছেলের বউ হয়ে আমার বোন হওয়ার স্বপ্ন দেখিস কিভাবে? সি, দূরে যা, তোদের শরীর থেকে মাছের আষ্টে গন্ধ আসছে। হুয়াক থু। মাছ বিক্রি করলে কি মানুষ হওয়া যায় না? নাকি শুধু যে চাকরি করে সেই মানুষ? তোমার শিক্ষার অভাব আছে। টাকা পয়সা থাকলে মানুষ শিক্ষিত হয় না। কিছু কিছু জন অতিরিক্ত টাকায় কুলাঙ্গার তৈরি হয়, সেটা তোমাকে দেখে প্রমাণ পেলাম।
খুশি আকাশের কথায় রেগে যায়। নাদিমকে বলে, নাদিম, তোমার ভাই আমাকে অপমান করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছো। কুলাঙ্গার খুশি নয়, কুলাঙ্গার তুমি। যে মাছ বিক্রি করতে পারি তার আবার কি সম্মান আছে? প্রমাণস্বরূপ আজকেই দেখো তোমার যোগ্যতা কোথায় আর আমার যোগ্যতা কোথায়। তুমি তো আমার নখেরও যোগ্য নয়। টাকা পয়সা নিয়ে যোগ্যতার পরিমাপ করে তারাই যারা অমানুষ। আর তোকে কি বলবো, বাবা মা যেরকম তুই তো সেরকমই হবি। তুমি কি কোনোভাবে বাবা মাকে অমানুষ মিন করার চেষ্টা করছো? চেষ্টা নয়, সরাসরি বলছি, তারা এক একটা অমানুষই। মুখ সামলে কথা বলো আকাশ। ভুলে যেও না আমি তোমার বাবা। তুমি কি আসলেই আমার সন্তান? তোমাকে সন্তান হিসাবে পরিচয় দিতেও আমার লজ্জা করে। কেন যে নাদিমের মতো শিক্ষা তোমাকে দিতে পারলাম না। হায় বাবা, যারা ভেতর থেকে থার্ড ক্লাস তারা শিক্ষা অর্জন করার যোগ্যতা রাখে না। আর একজন মাছ বিক্রেতার সাথে কথা বলে আমরা আমাদের সম্মান নষ্ট করছি কেন? তুমি যাকে বারবার মাছ ব্যবসায়ী বলে অপমান করছো তার যোগ্যতা সম্পর্কে জানার পর এই তুমি ওর পায়ে লুটিয়ে পড়বে। শুধু সময়ের অপেক্ষা। নাদিম বর্ষার কথায় বিশ্রীভাবে হেসে ওঠে। ও রিয়েলি? স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন দেখতে টাকা লাগে না। যাই হোক, তোমাদের উদ্দেশ্য, খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাও। যদি সবাই জেনে যায় এখানে তোমরা ফ্রিতে খাওয়ার জন্য চলে এসেছো তাহলে বিপদ হতে পারে। আকাশ বর্ষাকে টেনে অন্য সাইডে চলে যায়। তাদের সঙ্গে তর্কে জড়াতে চায় না। সে জবাব দেবে কাজে, মুখে নয়। কিছুক্ষণ পরে মূল কনফারেন্স শুরু হয়। যে যার আসনে বসে পড়ে। মঞ্চে উঠে দাঁড়ায় একজন কোম্পানির সেক্রেটারি। সে হাতে মাইক নিয়ে সবার উদ্দেশ্য কথা বলতে শুরু করে। সবাইকে প্রথমে জানাই অভিনন্দন। আমাদের আমন্ত্রণে সপরিবারে হাজির হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের একটা বিশেষ দিন। আমরা বহুদিন যাবৎ এই কোম্পানির সঙ্গে যুক্ত। আপনারা সবাই জানেন আমাদের কোম্পানি বাংলাদেশের সবচেয়ে প্রথম স্থান অর্জন করেছে। আমরা সবাই কোম্পানিতে থাকলেও কোনো এক অজানা কারণে কেউ কখনো কোম্পানির মালিকের সঙ্গে পরিচিত হতে পারিনি, এমনকি চোখের দেখাও পাইনি। আমাদের সবার মনের সুপ্ত আকাঙ্ক্ষা আজ পূরণ হবে। আজকে আমরা সেই মানুষটিকে দেখতে পারবো যার জন্য আমরা এত দূর, যার দক্ষতায় আমরা শান্তিতে সংসার চালাতে পারছি, যার দয়ে আমরা সম্মানের সঙ্গে সঙ্গে বিশেষ কিছু সুবিধা পাচ্ছি। আমি আমাদের বহু প্রতীক্ষিত, আমাদের সুসজ্জিত নক্ষত্র, এই কোম্পানির একমাত্র মালিক মিস্টার আকাশ চৌধুরীকে মঞ্চে উঠে আসার জন্য অনুরোধ করছি। আমাদের পক্ষ থেকে ছাড়ের জন্য একটা ছোট গিফট রয়েছে, আপনি সেটা এসে গ্রহণ করলে আমরা খুশি হব। চারিদিকে হই হল্লা শুরু হয়ে যায়। সবাই চাতক পাখির মতো অপেক্ষা করছে তাদের বসকে দেখার জন্য। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে মঞ্চে উঠে আসে, বিনয়ীভাবে সকল উপহার গ্রহণ করে। সকলে হাততালিতে চারিদিকে মুখরিত করে তোলে, বাহবা জানায়। মুহূর্তে কনফারেন্স রুমে উচ্ছ্বাস শুরু হয়ে যায়। আকাশকে বস হিসেবে মঞ্চে দেখে নাদিম, সৈকত সহ তাদের ফ্যামিলির যায় যায় অবস্থা। একজন মাছ ব্যবসায়ী কিভাবে এত বড় কোম্পানির মালিক হতে পারে? তাদের চিন্তায় মাথা ঘুরে যাচ্ছে। নাদিম অতিরিক্ত টেনশনে পড়ে যায়। তার চাকরি নিয়ে সে আকাশের সঙ্গে যা ব্যবহার করেছে, এর পরেও তার চাকরি থাকবে এটা অসম্ভব। নাদিম সহ বাড়ির সকলে আফসোস করতে থাকে। এটা কিভাবে সম্ভব? আমিও সেটাই ভাবছি, এটা কিভাবে সম্ভব? একজন মাছ বিক্রেতা কিভাবে কোম্পানির মালিক হয়? আর মালিক হয়ে থাকলেও এত অপমান সহ্য করলো কেন? প্রতিবাদ কেন করলো না? আমার মনে হয় না আজ আমরা ওদের সঙ্গে যা করেছি এর পরেও আমাদের চাকরি থাকবে। সায়রা পাশ থেকে বলে, এখন টেনশন করে লাভ নেই, আমাদের অন্য কিছু উপায় বের করতে হবে। যেভাবেই হোক আকাশের কাছে ক্ষমা চেয়ে ভালো শাস্তি হবে, নয়তো কিছুতেই ও চাকরি রাখবে না। হ্যাঁ সায়রা ঠিকই বলেছে। আমাদের এমন ভাব করতে হবে যেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। অধিক ইমোশনাল হতে হবে। আরে যেভাবেই হোক আকাশকে মানাতেই হবে। আর আমাদের মনে হয় না সায়রা বললে সে মানবে না।
সবাই আফজালের সঙ্গে হ্যাঁ জানায়। কিছুক্ষণ বাদেই আকাশ তার সংক্ষিপ্ত বক্তব্য রেখে নিচে নেমে আসে। নিচে নেমে আসতে সবাই তার দিকে এগিয়ে যায়। সায়রা গিয়ে আকাশকে হঠাৎ জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, বাবা আমাদের মাফ করে দে, আমরা ভুল করেছি, আমরা তোকে চিনতে পারিনি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, কতই না অবহেলা করেছি, এবারের মতো আমাকে তুই মাফ করে দে। হ্যাঁ আকাশ বাবা, আমাকেও তুই মাফ করে দে, আমিও কত ভুল করেছি তোর সঙ্গে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। আকাশ ঝাপটা মেরে সায়রাকে দূরে সরিয়ে দেয়। সায়রা পড়তে পড়তে বেঁচে যায়। আকাশ চিৎকার করে বলে, এখন আমার টাকা পয়সা আছে তাই এখন আমাকে চিনতে পারছো। যখন মাছ বিক্রি করতাম তখন তো পরিচয় দিতে লজ্জাবোধ করতে। ভাইয়া আমাদের চুপ, একদম চুপ। আর একটাও কথা নয়, তোদের মতো অমানুষকে আমি কখনোই মাফ করব না। তোদের কাছে তো টাকাই সব। আমি যখন অসহায় ছিলাম, চাকরি ছিল না, তখন বাড়ি থেকে বের করে দিয়েছিস। আমাকে রাস্তায় রাতের পর রাত পার করতে হয়েছে। তখন কোথায় ছিল তোদের এই ক্ষমা চাওয়া? একটু আগেও তো আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করলি। আর এখন যেই দেখেছিস এই কোম্পানির মালিক আমি, অমনি পায়ে পড়তে এসেছিস। তোদের মতো মানুষকে খুব ভালো করেই আমি চিনি। তোরা এখনো নিজের ভুল বুঝতে পারছিস না। এখন এই যে মিথ্যে নাটক করছিস, এটাও চাকরি বাঁচানোর স্বার্থে। আকাশে চিৎকারে চারিদিকে মানুষ জড়ো হয়ে যায়। সবাই অবাক দৃষ্টিতে দেখে সবকিছু। সকলের সামনে অপমানে মাথা নিচু করে ফেলে সব কয়টা। আকাশ আবারও বলে, আর যাই হোক, তোদের মতো মানুষকে আমি আমার অফিসে রাখবো না। তোদের চাকরি থেকে বাদ দেওয়া হলো, আর যেন আমার অফিসে না দেখি। চাকরি বাদের কথা শুনে নাদিম ভয় পেয়ে যায়। আকাশের দিকে এগিয়ে গিয়ে বলে, না ভাইয়া এমনটা করো না, আমরা না খেতে পেয়ে মরে যাব। এই চাকরিই আমাদের একমাত্র ভরসা, আমাদের এবারের মতো মাফ করে দাও। তোদের কোনো মাফ নেই, আমি যা বলেছি তাই হবে। সায়রা, আফজাল, কামিনী, সৈকত সহ সবাই আকাশের কাছে কাকুতি মিনতি করতে থাকে। তবুও আকাশের মন গলে না, কারণ সে জানে এরা মূলত চাকরির জন্যই আহাজারি করছে। এত কিছু করার পরেও তাদের ন্যূনতম অপরাধবোধ কাজ করেনি। আকাশ বর্ষাকে বলে, চলো বর্ষা। দুজনের সামনের দিকে এগিয়ে যায়। তখনই খুশি বর্ষার পায়ে পড়ে যায়। এবারের মতো মাফ করে দিতে বল না আপু, আমাদের ভুল হয়ে গেছে। এক চাকরিটা না থাকলে আমরা না খেয়ে মরে যাব। আমি তো তোরই বোন। আসলেই তুই আমার বোন? না, কখনোই না। তোর মতো স্বার্থপর অহংকারী কখনোই আমার বোন হতে পারে না। বর্ষা পা ঝাটকা মেরে সামনে এগিয়ে আসে। খুশি মেঝেতে লুটিয়ে পড়ে। তারা আহাজারি করলেও বর্ষা ও আকাশের মন গলে না। তারা এগিয়ে যায় সামনের দিকে, একেবারের জন্য পেছনে ফিরে তাকায় না। অনড় দৃষ্টিতে সামনের দিকে যেতে থাকে। পেছনে ফেলে যায় কিছু শিক্ষা। সবসময় নিরহংকারীদেরই জয় হয়, আর অহংকারীরা ধ্বংস হয় নিমেষেই। মানুষের পরিচয় তার টাকা পয়সা ধন সম্পদের মাধ্যমে প্রকাশ পায় না, মূলত মানুষের মর্যাদা প্রকাশ পায় তার চরিত্রের মাধ্যমে, তার আচরণ ও ব্যবহারের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।